আমন্ত্রণ সবাইকে সরাসরি আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট বিক্ষোভ ও সংঘাত সহিংসতায় বড় সংকটের মুখে পড়েছে দেশ। সহিংসতা ১৫০ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কিছু গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা ২ শতাধিক। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। টানা ৫ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। গতকাল চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। বন্ধ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া। দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের ২টি স্টেশন, পিটিভি ভবন, সেতু ভবন। পুড়ে গেছে সিটি কর্পোরেশনের বহু গাড়ি, এক্সপ্রেসওয়ে, মহাখালী ও বনানী টোল প্লাজা। পুড়িয়ে দেওয়া হয়েছে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা সহ বহু সরকারি স্থাপনা। রক্ষা পায়নি পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস, এমনকি কারাগার। পরিস্থিতি সামলাতে সরকার সারা দেশে কারফিউ জারি করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে নামানো হয়েছে সামরিক বাহিনী। পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গতি রেখে কমিয়ে আনা হয়েছে কারফিউয়ের সময়সীমা। ধীরে ধীরে জনজীবন ও অর্থনীতিতে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। নাশকতায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে বিপুল সংখ্যক মানুষ আটক হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। দুর্বৃত্তদের ধরতে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষগুলো কতখানি দক্ষতা দেখাতে পেরেছে তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে শুরুতেই গুরুত্ব দেওয়া হলে এমন সংঘাতময় এবং অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যেত। কেউ কেউ বলছেন, রাজনৈতিকভাবে সাবধান না করে শক্তি প্রয়োগের কৌশলে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। আন্দোলন ও বিক্ষোভ বিশ্লেষণ করে কেউ কেউ বলছেন, বেনজির, মতিউর, ফয়সালদের শত কোটি টাকার দুর্নীতি জনমনে যে ক্ষোভের সৃষ্টি করেছে তা চলতি সংকটের জ্বালানি হিসেবে কাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপও ঘাটতি দেখছেন অনেকে। কেউ কেউ বলছেন, দেশে উপযুক্ত কর্মসংস্থান অভাব, দ্রব্যমূল্য, বিদ্যুৎ সংকটের মতো ইস্যুগুলো কিছু মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। দেশে দ্রুত স্বস্তি ফেরাতে হলে এই সংকটগুলো দ্রুত সমাধান দরকার বলে মনে করছেন অনেকে। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় স্বস্তির বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের সাবেক সচিব এনআই খান, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার তানজিবুল আলম, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। আমাদের ফেসবুকটা এমন এখন চলছে না, ইউটিউবে আপনারা দেখতে পাবেন হয়তোবা পরে কিংবা আগামীকাল। দর্শক, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা শুরু করছি জনাব নাজমুল আশরাফ আপনাকে দিয়ে। জনাব নাজমুল আশরাফ, কোটা সংস্কারের দাবিতে শুরু হয় একটি অহিংস আন্দোলন, এমন পর্যায়ে কেন পৌঁছে গেল? পুরো আন্দোলনের ঘটনার পরম্পরা নিয়ে যদি আপনি একটু বিশ্লেষণ আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ আশিক ভাই। আপনি যেটা বললেন ঠিকই আছে। কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়েছিল শান্তিপূর্ণভাবে। টানা 2 সপ্তাহ আমরা দেখলাম শান্তিপূর্ণভাবেই চলেছে। তারপরে আস্তে আস্তে সহিংস হয়েছে এবং সহিংস হতে হতে সেটি একরকম গণ আন্দোলনের রূপ নিয়েছে। তারপরে ধ্বংসযজ্ঞ, হত্যা, নিপীড়ন, গ্রেপ্তার, অভিযান, যেটি এখনও চলমান। তার মানে একটি শান্তিপূর্ণ এক দফা দাবির আন্দোলন এখন বা সহিংসতা পর্যন্ত যদি ধরি, একরকম গণ আন্দোলনের রূপ নিল কেন? কারণ ছাত্রদের যে দাবিটি ছিল তারা যেটি নিয়ে আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলন সহিংস হওয়ার পেছনে সরকারি দলের ছাত্র সংগঠন এবং পুলিশের যে ভূমিকা, এগুলো আমরা সবাই জানি। এরপরে যখন ধ্বংসযজ্ঞ শুরু হলো, সহিংসতা শুরু হলো, সেটা দমন করতে গিয়ে পুলিশ সহ সরকারের বিভিন্ন বাহিনী বা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী যে ভূমিকা নিয়েছে, তাতে করে যে মৃত্যুর সংখ্যা বেসরকারি হিসাবে, গণমাধ্যম বা পত্রপত্রিকার হিসেবে সেটি 200 ছাড়িয়ে গেছে। সরকার এরই মধ্যে 150-র মতো হিসাব দিয়েছে, সেটিও অনেক দিন পরে এসে। কারণ সরকার এই মৃত্যু, জখম, মানুষের জীবন, এগুলোর ব্যাপারে গুরুত্বটা কম দিয়েছে। বেশি গুরুত্ব দিয়েছিল ধ্বংসযজ্ঞ, সম্পদহানি, আপনার অবকাঠামো, এগুলো ক্ষয়ক্ষতি নিয়ে। তারপরে এটা নিয়ে অনেক সমালোচনা হওয়ার পর আস্তে আস্তে সরকার মানুষের জীবন, মৃত্যু, এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছে। তারপর আস্তে আস্তে আমরা দেখলাম তারা হিসাবও দিয়েছে। প্রায় 2 সপ্তাহ পরে সরকারিভাবে যে হিসাবটি দেওয়া হলো, তার চেয়ে বেসরকারি হিসাব অনেক বেশি। নিশ্চয়ই সরকার হয়তো এটাকে হালনাগাদ করে পরে বাড়াবে। কিন্তু আপনি যদি পুরো ঘটনার দুটো দিক দেখেন, শান্তিপূর্ণ একটি আন্দোলন
এটি সহিংস আন্দোলনের রূপ নিল। ছাত্রদের আন্দোলন একটি গণ আন্দোলনের রূপ নিল। গণ আন্দোলন কেন হলো? কিছুটা আপনি বলেছেন যে ছাত্রদের একটা দাবি ছিল, সেটি নিয়ে তারা আন্দোলন শুরু করেছে। এরপরে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা যাদেরকে আমরা নিহত এবং আহত হতে দেখছি, তাদের যে পরিচয়, যাদেরকে গ্রেফতার হতে দেখছি তাদের যে পরিচয়, তাতে বোঝা যায় সমাজের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ বিক্ষোভ ছিল, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে এই আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু যখন এটি একটি গণ আন্দোলন বা গণবিক্ষোভে রূপান্তরিত হয়, সেটি মোকাবেলা করার একটি রাজনৈতিক সরকারের সিদ্ধান্ত, কৌশল বা পরিকল্পনা কেমন হওয়া উচিত, বা এই সরকারটি অতীতে এগুলো কিভাবে মোকাবেলা করেছে, বা এখন যারা ক্ষমতাসীন আছেন তারা যখন জনগণের পক্ষ হয়ে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, রাজপথে ছিলেন, তারা কি ভূমিকা নিয়েছেন, এই ইতিহাসগুলো যদি আমরা দেখি, এবার যে ধরনের আন্দোলনে রূপান্তরিত হলো, সেটি দমন করতে গিয়ে সরকার যা কিছু করলো, তার ফলাফল হিসেবে মানুষের জীবন হানি থেকে শুরু করে সম্পদ হানি যা কিছু ঘটলো, এটা কিন্তু বিরল। আমরা ৭১-এর পরে এত অল্প সময়ে এত মানুষের প্রাণহানি একটি ঘটনা এর আগে কখনো দেখি নাই। আমরা কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন করেছি, সামরিক সরকার, আধা সামরিক সরকার, মিশ্রিত সরকার, সেনা সমর্থিত সরকার, এরকম বহু ধরনের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে। রাজনীতিবিদরা সেই আন্দোলন নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে যুক্ত হয়েছে। তার কোনোটিরই ফলাফল এরকম হয় নাই। তাহলে এত জঘন্য অবস্থা কেন হলো? এবং এই ব্যাপারে জনগণের যেই অবস্থানটা, সেটাকে সরকার কতটা আমলে নিয়েছে, জনমত, জনধারণা, জনবিক্ষোভ, জনগণের সমস্যা, সেই বিষয়গুলোকে কতটা রাজনৈতিকভাবে সরকার বিবেচনা করেছে, আর কতটা শক্তি দিয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে মোকাবেলা করেছে, সেই আলোচনা তো চলছে এখনো, নিশ্চয়ই আরও অনেক বিশ্লেষণ হবে। তবে আপাতত এটুকু বলতে চাই যে এই সংকটটিকে সরকার যেভাবে মোকাবেলা করেছে, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যার জন্ম জনগণের ভিতর থেকে, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা, যার জন্ম থেকে শুরু করে আপনার আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে দেশের সকল রাজনৈতিক সংকটে আন্দোলনে জনগণের পাশে থেকে যেই ভূমিকা নিয়েছে, শাসক দল হিসাবে এই ভূমিকার সাথে অতীতের কোনো ভূমিকাই সেটা মেলে না। তাহলে কেন এরকম একটি দল এরকম অবস্থায় এসে পৌঁছেছে? তার কারণ হয়তো অনেকভাবে বিশ্লেষণ করা যায়। জবাবদিহিতার কথা যদি ধরি, গণতন্ত্রের যে নমুনা, রাজনীতির যে নমুনা, মানুষের অধিকার, নাগরিক অধিকার, জনমত প্রকাশ, এরকম বহুবিধ বিষয়ে সরকারের যে অবস্থান, যে ভূমিকা আমরা গত 15-16 বছরে দেখেছি, তারই একটা কালমিনেশন বা পরিণতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শেষ বাক্য আমি আপাতত বলতে চাই যে এই সংকটের জন্য বা দীর্ঘদিনের সংকটের জন্য, বিশেষ করে এই সাম্প্রতিক যে সহিংসতা, এবং দেখেন এই সহিংসতা এবং প্রাণহানি যদি দুটো বিষয়কে ভাগ করি, সহিংসতার ব্যাপারে, প্রাণহানির ব্যাপারে সরকারের ভূমিকা যতটা না মানুষের মৃত্যুর জন্য, জখম হওয়ার জন্য, ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য, তার চেয়ে বেশি সম্পদ হানির জন্য তৎপর, এবং তার জন্য যে অভিযান চলছে সারা দেশে, ধন্যবাদ। আপনার কাছে আরেকটা নির্যাতনে পরিণত হয়। আমি আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার তানজিবুর আলম, পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে এখন পর্যন্ত যে উদ্যোগ বা পদক্ষেপগুলো দেওয়া হয়েছে, তা নিয়ে আপনার বিশ্লেষণ আমি শুনতে চাই। ধন্যবাদ। দেখেন, মানে ঘটনা ঘটে যাওয়ার পরে কি কি ভুল হয়েছে সেটার বিশ্লেষণ উইথ দি বেনিফিট অফ হাইন্ডসাইট খুব কঠিন কিছু না। আমি এরকম 10টা ভুল বাইর করতে পারবো, কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ভুলগুলো থেকে কি শিক্ষা নিচ্ছি এবং সেটা কত দ্রুত নিচ্ছি এবং কারেক্টিভ মেজার্সগুলো কত বেশি তাড়াতাড়ি নিচ্ছি। আপনি যদি গত কয়েকদিনের ঘটনা পরম্পরাও যদি বিশ্লেষণ করেন এবং সরকার প্রতিটা ঘটনার প্রেক্ষিতে যেভাবে রিয়্যাক্ট করেছে, ওই প্রতিটা রিয়াকশনেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মানে মানুষ সাধারণভাবে ভালোভাবে নেয়নি। প্রতিটা ঘটনা যদি দেখেন, তার মানে হচ্ছে যে সে যখন মোকাবেলার শুরু থেকেই মানে ভুলের পর ভুল, ভুলের পর ভুল এরকম করে আসছে। এখন ওই রিফ্লেকশনটা যদি আমরা দেখি, তাহলে আজকে যে আচরণগুলো করা হচ্ছে সেগুলোতেও আমরা কিন্তু মানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনটা দেখতে পাচ্ছি না। তো আমার মনে হয় যদি এই জিনিসগুলা একটু আরও গভীরভাবে বিশ্লেষণ করি এইভাবে, যে আমরা যদি আমাদের যা কিছুই করছি সেটার ফল ভিন্ন হচ্ছে কিংবা কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না, তার মানে হচ্ছে যে আমাদের প্রকাশে নিশ্চয় কোনো ভুল আছে কিংবা কোনো মিস্টেক আছে। তাহলে আমি সেই মিস্টেকটা কীভাবে শুধরাতে পারি, অথবা যে মানুষের মধ্যে যে ওভারওয়েলমিং একটা চাওয়া, সেটা আমরা পূরণ করতে পারতেছি না, এবং যাই বলতেছি একটা ট্রাস্টের
মানে অভাব আমি লক্ষ্য করতেছি। যে যেমন ধরেন আমরা আজকের ঘটনার কথাই যদি বলি, যে সরকার মনে করছে যে এই যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে যে চাওয়া পাওয়াটা ছিল সেটা কোর্ট তো কোনো না কোনোভাবে মিটিয়ে দিয়েছে, এবং হাইকোর্ট আপিলেট ডিভিশনের রায় হওয়ার পরে কিন্তু ওই রায়কে স্বাগত জানিয়ে বলেছে যে এইটা হয়তো আইডিয়াল সমাধান না, আমরা যুক্তিসঙ্গত সংস্কার চেয়েছি। এবং এইখানে অনেকে বলছে এখন যে ফর এক্সাম্পল যে নারীদের কোটাও থাকা উচিত ছিল, কিংবা তার মানে হচ্ছে যে কোনো একটা সমাধান এটার হয়েছে, কিন্তু বাকি যে ডিমান্ডগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা যে কিভাবে মোকাবেলা করছি সেগুলা সরকারের কতটুকু আন্তরিক ওই বিষয়গুলো অ্যাড্রেস করার বিষয়ে পরবর্তীতে যে পদক্ষেপ নিয়েছে। আজকের ঘটনাটার কথাই বলি, যে এখন যে নেগেটিভটা আসছে যে সমন্বয়কারী যারা আছে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখা হয়েছে এবং তাদেরকে খেতে দেয়া হয়েছে, সেটার ব্যাপারে আজকে আমরা হাইকোর্ট ডিভিশনের একটা মশকরা বলে একটা মন্তব্য শুনলাম। তো এই যে পদক্ষেপটা নিল, যে যখন সিদ্ধান্ত নিচ্ছে আমি সমন্বয়কারীদেরকে নিরাপত্তার নামে ডিবি অফিসে নিয়ে এসে খাওয়াবো, তো তাদের তো ওই চিন্তাটুকু করা উচিত ছিল যে সাধারণ জনগণ এটাকে কোন দৃষ্টিতে দেখবে। এখানে যে ট্রাস্টের অভাব, এবং এটা শুধু ডিবিকে দিয়ে কেন করাতে হচ্ছে, এটার জন্য কি অন্য কেউ ছিল না, কিংবা একটা রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, কিংবা এই ধরনের সংকটের সময়ে দেখা যায় আসলে রাজনীতিবিদরা এই বিষয়গুলো হ্যান্ডেল করে, কারণ রাজনীতিবিদরা অনুপস্থিত। আপনার সরকারের বিভিন্ন এক্সিকিউটিভ ব্রাঞ্চ পুলিশকে দিয়ে এটা দমন করার চেষ্টা করা হচ্ছে, এই ক্রাইসিস হ্যান্ডেল করার জন্য অমুক বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। বাট এই আপনার বিভিন্ন যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে এদের ব্যাপারে সাধারণ জনগণের কতটুকু আস্থা আছে, এবং 200টা লাশের উপরে আমরা এই আন্দোলনের একটা স্তীমিত আকার দেখতে পাচ্ছি। তো এই লাশের পিছনে ওভারওয়েলমিং কনসেপশন ওয়াইজ যদি আপনি দায়ী ব্যক্তিদের খোঁজা হয়ে থাকে, তাহলে কাদেরকে সরকারের পক্ষ থেকে দায়ী করা হয়, কিংবা যারা আন্দোলনকারী আছে তাদের যে দাবিগুলো, যে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন এবং সেটা যেই হোক না কেন। কিন্তু আমরা কর্মকাণ্ডে দেখেন আপনার আবু সাইদের মৃত্যুর বিষয়ে একটা এফআইআর যে দাখিল করা হয়েছে ওইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তো এই সময়ে কি এই ধরনের এফআইআর আদৌ দরকার ছিল? মানে আমরা যখন এই সিদ্ধান্তগুলো নিচ্ছি, ওই সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের রিয়াকশন কি হতে পারে সেটা আদৌ আমলে নেওয়া হচ্ছে কিনা, যদি না নেওয়া হয়ে থাকে তাহলে কেন নেওয়া হচ্ছে না, কিংবা যে সিদ্ধান্তটাই আমরা দিচ্ছি সেটা রিয়াকশন কেন এমন বিশ্লেষণগুলো আমার মনে হয় আপনি যে বিশ্লেষণটা দিচ্ছেন, আপনার এই যে বিশ্লেষণটা আপনি দিচ্ছেন সেটা কি সেই বিশ্লেষণটা কি আসলে সরকারের কাছে কিংবা উচ্চ পর্যায়ের মানে সর্বোচ্চ নীতি নির্ধারক কিংবা সিদ্ধান্ত যারা নিচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে না, নাকি মাঝখানে কোনো বেরিয়ে যাচ্ছে? ধরেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই তারা যাদেরকে যোগ্য মনে করছে তাদের পরামর্শ নিয়ে করছে, কিন্তু এটা তো সত্য যে তাদের পরামর্শ অনুযায়ী যে পদক্ষেপগুলো সোফার নেওয়া হয়েছে কোনোটাই আসলে কাঙ্ক্ষিত ফল দেয় নেই। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে মিসট্রাস্টের একটা জায়গায় তৈরি হয়েছে। ইভেন ধরেন আন্দোলনরত ছাত্রদের সাথে তারা কিন্তু প্রথমে সরকারের সাথে বসতে চেয়েছে এবং সরকারের কাছেই এসেছে আলোচনা করে সংস্কারের জন্য। সরকার বলছে যে আমরা কোর্টের কাছে দেব। এই যে কোর্টের কাছে সমাধান না হওয়া পর্যন্ত আমরা আলোচনায় বসতে পারছি না, এটা আপনারা কোন মোডে কমিউনিকেট করেছেন? সেই কমিউনিকেশন যাতে ঠিকমতো হয় নাই সেটা তো বোঝাই যাচ্ছে। তখন এই যারা এই সিদ্ধান্ত প্রক্রিয়া জড়িত ছিল তারা কোন কোন কনসিডারেশনে এইভাবে হ্যান্ডেল করবো বলে সিদ্ধান্ত নিয়েছে। যখন আপনি দেখছেন আপনি ফ্লুইড সিচুয়েশনে যে সিদ্ধান্তই নিন না কেন সেটা যে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে কি আনবে না আগে থাকতে হয়তো প্রেডিক্ট করা মুশকিল, কিন্তু সেই অনুযায়ী আপনি আপনার কোর্স অফ চেঞ্জ করবেন না। আমি আবার এই উদাহরণটাতেই আসি যে এই কয়জন সমন্বয়কারীদেরকে বিবৃতি প্রদানের মাধ্যমে আমি আন্দোলন স্থিমিত হয়ে গেছে বলে যে একটা মানে জিনিস অ্যাচিভ করব বলে মনে করেছি, সেটা আপনি এটা ডিবির কতটুকু বিশ্বাসযোগ্যতা আছে এবং এই সিচুয়েশনে তাদেরকে যদি এই বক্তব্য দেন সাধারণ জনগণ সেটা কতটুকু বিশ্বাসযোগ্যতার সাথে গ্রহণ করবে, কিংবা ছাত্রদেররা এটাকে আরও উল্টাভাবে নিচ্ছে কিনা। মানে আমি যদি আর একটু নিউট্রালি করতাম তাহলে হয়তো রেজাল্টটা আরও ভালো হতে পারতো। এটা ডিবি না হয়ে যদি আপনার ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দিয়ে যদি করাতে পারতাম তাহলে হয়তো এটা গ্রহণযোগ্যতা আরও ভালো ছিল। আর আমরা হয়তো জানি না যে এই সিদ্ধান্ত প্রক্রিয়াতে যে অপশনসগুলো আছে সেটা কতটুকু আসলে সিরিয়াসলি কনসিডার করা হয়, ইম্প্যাক্টটা কনসিডার করা হয়। ডিসিশন মেকিং প্রক্রিয়াতে আপনার যদি এরকম হুট করে সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু ভুলের সম্ভাবনা বেশি থেকে যায়। ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
দেশের বর্তমান পরিস্থিতি সৃষ্টির পেছনে রাজনীতিবিদ হিসেবে আপনি কি দায় এড়াতে পারেন? কেউ কেউ পুরো ঘটনায় রাজনৈতিক ব্যর্থতাকেও দায়ী করছে। অবশ্যই একটা রাজনৈতিক ব্যর্থতা আছে, সামগ্রিক রাজনৈতিক ব্যর্থতা আছে, এবং একটা লম্বা প্রসেস ধরে ডিপলিটিসাইজেশন চলেছে। রাজনীতিবিদের এম্পাওয়ারমেন্ট হয়নি, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদের অংশগ্রহণ কমে আসছে, এবং এই ধরনের সিচুয়েশনে রাজনীতিবিদরা ইনভলভ হতে হেজিটেট করছে, অথবা মতামত দিচ্ছে না, অথবা মতামত গ্রহণ করা হচ্ছে না। যে কারণে যেটা হয়েছে যে অনেক ক্ষেত্রেই এটা আমলা নির্ভর, পুলিশ নির্ভর বা অন্যান্য সংস্থা নির্ভর হয়ে গেছে। তো রাজনীতিবিদরা মতামত কিংবা পরামর্শ না দিবে না তো কে দিবে? না, অবশ্যই দিবে, কিন্তু এটা তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের কাঠামোটা তৈরি করবেন, দেশ সেভাবেই চলবে। কারণ উনি হেড অফ দ্য স্টেট, প্র্যাকটিক্যালি উনি সংসদের নেতা, উনি ক্যাবিনেটের নেতা। নাও যে 6 জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে বা স্বেচ্ছায় গিয়েছে, বঙ্গবন্ধু যখন সংবিধান করলেন, এই সংবিধান করার পরে দুটো ডিফেক্ট দেখা গেল। একটা হচ্ছে কখনো কখনো এই প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়ার প্রয়োজন হলো, যে 3 মাস 1 মাস কিছু দাগি আসামি বা কালোবাজারিকে, কিন্তু সংবিধান বলে দিয়েছে যে 24 ঘন্টার বেশি আপনি আটকে রাখতে পারবেন না, 24 ঘন্টার মধ্যে আপনাকে নিকটস্থ আদালতে দিতে হবে। তখন আইন করে সংবিধানের আর্টিকেল 33 চেঞ্জ করে প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে আসা হলো, আর বলা হলো, আগেই বলা ছিল, কেউ যদি এলিয়েন হয় তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, মানে এলিয়েন এবং প্রিভেন্টিভ ডিটেনশন ছাড়া যে কাউকে আপনি 24 ঘন্টার মধ্যে তাকে প্লেস করতে হবে, এবং যদি প্লেস না করেন সেক্ষেত্রে হ্যাবিয়াস কর্পাস করা যাবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 102 সাব আর্টিকেল 1 ক্লজ বি সাব ক্লজ 1। যদি তাকে যে কেউ রাখে, এমনকি মার কাছেও যদি কোনো বাচ্চা বাবা নিয়ে যায়, তার বিরুদ্ধে হ্যাবিয়াস কর্পাস কিন্তু কোর্টে হয়। কত নেইভ একটা কাজ, আমি এই জন্য বলছি যে এমন একটি কাজ যেটা ফ্ল্যাগ অ্যান্ড ভায়োলেশন অফ সংবিধান, ফ্ল্যাগ অ্যান্ড ভায়োলেশন অফ ল, এবং ফ্ল্যাগ অ্যান্ড ভায়োলেশন অফ পাবলিক পারসেপশন, সব কিছুর উপরে যেটা পাবলিক পারসেপশন। কীভাবে এটাকে আপনি শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা এটা নিয়ে তো সন্দেহ আছে, আপনি শাক দিয়ে কুমির ঢাকতে যাচ্ছেন, ব্যাপারটা এমন হয়ে গেছে। সারা বিশ্ব তাকিয়ে আছে আপনার দিকে, আপনি নেইভ কিছু কাজ করে একটা হটস্পট, একটা গ্রামীণ সিচুয়েশন, একটা উপজেলা পর্যায়ের সমস্যার সমাধান করার মতো করে অ্যাপ্রোচ নিচ্ছেন, যেটা জাতীয় সমস্যা। নাও আরেকটা জিনিস আমি মনে করি, সরকার যেটা লস করেছে, একটা আস্থা নষ্ট করেছে। এই যে ইয়াংরা, আপনারা ওদেরকে যাই বলেন, এদের মধ্যে একটা বাংলা নিয়ে ওনারশিপ তৈরি হয়েছে, এ বাংলা আমার। এদের গালিগুলো আমি শুনেছি, এদের মিছিলগুলো শুনেছি, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। এটার মধ্যে একটা অহমিকাও আছে, আবার এটার মধ্যে একটা আত্মস্থ আছে, এ বাংলা আমাদের, আমরা ছাড়বো না, এ বাংলায় যা ইচ্ছা তাই আমরা করতে দেব না। এবং ওরা দেখেছে লাস্ট একটা সময় ধরে যা ইচ্ছা তাই হয়েছে, ব্যাংক লুট হচ্ছে হচ্ছে হচ্ছে, কোনো সমাধান নাই, হাই রেটে আপনার প্রজেক্ট হচ্ছে হচ্ছে হচ্ছে, কোনো সমাধান নাই, আননেসেসারি মেগা প্রজেক্ট হচ্ছে হচ্ছে, কোনো সমাধান নাই, কারো কথা শোনা হচ্ছে না। সেখান থেকে একটা টোটাল রিসেন্টমেন্ট হয়েছে। তার মধ্যে এটা কখনো তীব্র আকার কেন ধারণ করেনি? মাননীয় প্রধানমন্ত্রী ক্রেডিট এটা, যে উনি খাদ্য নিরাপত্তা দিতে পেরেছিলেন, দেশে খাদ্য সংকট হয়নি গত 15-14 বছরে, এবং অর্থনীতি যখন থেকে বুঝতে পেরেছেন খারাপের দিকে যাচ্ছে, খুব শক্ত হাতে চেপে ধরে অর্থনীতিটা ধসে যেতে দেননি আপ টু ইলেকশন। কিন্তু আমরা যেটুকু বুঝেছিলাম সবার সাথে কথা বলে, ইলেকশনের পরে অর্থনীতি ধরে রাখা যাবে না। এখন যে অবস্থা, আমি যেটা মনে করি, রিজার্ভ যত আছে আমাদের, এবং বিদেশি কোনো ফান্ডে কোনো সুবাতাস নাই, চায়না অলমোস্ট না করে দিয়েছে, ক্যাপাসিটি চার্জ 6-7 বিলিয়ন নাকি বাকি আছে, রাশিয়ান ইনস্টলমেন্ট দিতে হবে, চাইনিজ লোনের ইনস্টলমেন্ট দিতে হবে, এয়ার টিকিটের টাকা বাকি, আক্কু 3 মাসের ক্রেডিট দেবে কিনা কনফিউশন, সৌদি আরব তেল ক্রেডিটে দেবে কিনা কনফিউশন, সো মেনি ফ্যাক্টরসের উপর ইকোনমি ডিপেন্ড হয়ে গেছে, এবং একটা ফ্যাক্টর কাজ করছে না। যদি একটা ফ্যাক্টর কাজ না করে, অবশ্যম্ভাবী অর্থনৈতিক সংকট সামনে। জি ধন্যবাদ, আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব শাহাদাব আকবর চৌধুরী এমপি, কেউ কেউ বলছেন যে সমস্যাটি রাজনৈতিকভাবে সমাধান করা যেত, তার শক্তি প্রয়োগের জায়গায় নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আপনার বিশ্লেষণ কি? দেখুন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি যে কথাটি বললেন, যে আপনার মানে যেভাবে বললেন যে মানে আপনি মানে একটা অর্থনৈতিক সংকটও সামনে রয়েছে। প্রথম দেখুন, আমরা আসি আসলে যেই বিষয়টা নিয়ে আজকে এই সমস্যা, সেটা হলো কোটার সংস্কার নিয়ে আন্দোলন। তো কোটার সংস্কার নিয়ে আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। তারপরে আমরা কিসের উপরে ভিত্তি করে হলো, হাইকোর্ট 18 সালে সরকার যেটা করেছিল সেটা বাতিল করে দিল। তো তখন দেখা গেল সেটাকে তো চ্যালেঞ্জ করা হলো। চ্যালেঞ্জ যখন করা হয়েছে তখন কিন্তু সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ কিন্তু আপনার ওটাকে স্থগিত করে দেওয়া হলো। স্থগিত করে দিয়ে 1 মাস পরে শুনানির ডেট দিল।
তা আমার প্রথম কথাটা হচ্ছে, যখন স্থগিত করে দেওয়া মানে তার পূর্ণ আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় বহাল আছে, তাহলে সেই পরিস্থিতিতে যখন আছে, তাহলে আমার হলো ছাত্ররাও তো আমাদের থেকে কম বুঝে না, ওরা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাদেরও তো বোঝার কথা যে এটা কোর্টের বিষয় তো কোর্টকে বাইপাস করে আপনার সরকার বলবে যে আমাদের সাথে এসে বসো, আমরা এইভাবে চেঞ্জ করে দিলাম। এরপরে আরেকটা বিষয় আসলো সেটা হলো যে আগে কেন ওই সময়টা আগায় না আনলো, দেরি করলো কেন? পূর্ণাঙ্গ রায় না আসা পর্যন্ত তো সরকার এটার জন্য আবেদন করতে পারে না। পূর্ণাঙ্গ রায় আসার 48 ঘন্টার মধ্যে এটা করা হলো। আচ্ছা, তারপরে আসেন দেখি যে মাত্র 2 দিন কি 3 দিন মধ্যে গ্যাপ, তারপরেই তো শুনানি হওয়ার কথা। তাহলে সেই সময় ছাত্র যারা এই আন্দোলনের সাথে যুক্ত, তারা তো সেই সময় 2-3টা দিন এমন তো কিছু না, তারাও তো দেখতে পারতো, কারণ প্রধানমন্ত্রীও আশ্বাস দিচ্ছে আমরা ভালো কিছু আশা করছি। সুতরাং সর্বোচ্চ আদালতের উপরে যদি সেই আস্থাটা রেখে, সরকারের উপরে হতে পারে তাদের আস্থা নাই, আদালতের উপরে তো সে আস্থা থাকার কথা, আদালতের উপরে আস্থা রেখে ওই দিনটা পর্যন্ত অপেক্ষা করতে পারতো, কিন্তু সেটা অপেক্ষা করে নাই। তো যেটা বোঝা যাচ্ছে সেটা হলো সাধারণ নিরীহ ছাত্রদের যে তাদের যে দাবি, আমরা সবাই সরকার যেরকম, আমি ব্যক্তিগতভাবে সেরকম সবাই কিন্তু সেই দাবির সাথে একমত যে একটা সংস্কার হওয়া প্রয়োজন, 30% মুক্তিযুদ্ধ কোটা, মুক্তিযোদ্ধাদের 30% কোটা থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। তো সেই জায়গায় হঠাৎ করে দেখা গেল যে চরম একটা বিষয় দাঁড়ালো, যেটা সবাই আজকে জানে, কেউ স্বীকার করবে কেউ অস্বীকার করবে, সেটা বাস্তবতাটা হচ্ছে যে এর মধ্যে শিবির বলেন, জামাত বলেন, অপশক্তি বলেন, আওয়ামী লীগ বিরোধী শক্তি বলেন, বিদেশি শক্তি বলেন, যেই বিদেশে স্টেট ডিপার্টমেন্টে কিছুদিন পরপরই বাংলাদেশ নিয়ে কথা বলে, 15 তারিখের 5:42 যেই স্টেট ডিপার্টমেন্ট থেকে ইউএসের যে বক্তব্য দেওয়া হলো যে 2 জন মারা গেছে, সেদিন তো কেউ মারা যায়নি, কোনো মৃত্যু হয়নি। তার মানে তাদেরও দায়ী, তারা এটা করার পরে এই গুজবটা ছড়া গেলো সারা বাংলাদেশে যে 2 জনকে মারা হলো। তারপরে আমরা দেখলাম যে সারা সন্ধ্যার পর থেকে আমার নাজমুল ভাই বললেন যে সম্পদের দিকে বেশি তাকাইছে, জনগণের যে প্রাণ, অবশ্যই প্রত্যেকটা প্রাণ, একটা প্রাণ গেলে যার প্রাণ গেছে সেই পরিবারই জানে যে সেই কষ্টটা কি, সুতরাং অবশ্যই সেই প্রাণের ব্যাপারে জানবে। সঙ্গে সঙ্গে তো জানার কথা না যে কতজনের মৃত্যু হলো, এবং এই যে 150 একটা ফিগার আসছে, হয়তো 200 হতে পারে, কিন্তু আপনারা যেটা আসছে ধীরে ধীরে সেটা হলো যে এর ভিতরে 40 জন হতে পারে বা 50 জন হতে পারে ছাত্র, তার মধ্যে দেখা যাচ্ছে যে অন্যান্য দলের লোক আছে, তারপর সাধারণ জনগণ আছে, তারপরে আপনার শ্রমিকরা আছে, তারা যাওয়া আসা করছিল, সেই আসার গাড়িতে আগুন লাগাই দেওয়া হয়েছে, সেই গাড়িতে আগুন লাগানো অবস্থায় মারা গেছে। আমরা এটাও দেখেছি যে রংপুরে যেই মৃত্যুটা হলো, সেই সময়টায় উপাচার্যের বাসভবনে 20 জন ছিল, সেই জায়গায় আগুন লাগাই দেওয়ার পরে সেই ছাত্ররাই কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু গেটটা বন্ধ রাখছে। ওই সময় যদি কমান্ডোরা ওখানে যে তাদের উদ্ধার না করতো, তাহলে সবাই কিন্তু আগুনে পুড়ে মৃত্যু হতো। তার মানে কি বোঝা যায়? বোঝা যায় যে স্পষ্টভাবে যে প্রত্যেকটা স্থাপনা বেছে বেছে জ্বালিয়ে দেওয়া হলো, যেই উন্নয়ন ধ্বংস করে দাও এবং পৃথিবীর কাছে আনো যে এটা একটা অকার্যকর দেশ, এবং এইটার সুযোগটা নেওয়া। হ্যাঁ, সেই জায়গায় আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, সরকারের হয়তো কোনো জায়গায় দুর্বল থাকতে পারে, সবসময় যে কারো কোনো দুর্বল থাকবে না এমন কোনো কথা নাই। এরপরে দেখেন আমরা যেটা দেখলাম যে স্টুডেন্টদের যারা সমন্বয়ক, তারা কিন্তু প্রথমে বলল, অতিথি ভবনে গেল যে আমরা কথা বলতে আসিনি, এখন আমরা আমাদের দাবি দিতে আসছি, 8টা দাবি, সেই 8টা দাবি মানবে, আগে এটা ঘোষণা হোক। যখন ঘোষণা হলো, হাইকোর্ট থেকে আসলো, এটা খুব সুন্দর একটা রায় এসেছে। এরপরে যখন এক পক্ষ বলছে যে উনি 8টা দিছে, আমরা দেই নেই, আবার যখন বলছে যে রায় যেটা আসছে আমাদের সাথে আলোচনা করা হয়নি, বিভিন্ন ধরনের কনফিউজিং সব দিক দিয়ে কথাগুলো। তো এত কনফিউজিং, এবং আমরা যেটুকু জানি, যতটুকু তথ্য পেয়েছি, সব তথ্য তো আর সত্য মিথ্যা যাচাই করা আমার পক্ষে সম্ভব না, সেটার ভিতরে কিছু কিছু সমন্বয়ক আছে এবং কিছু কিছু রাজনৈতিক দলের লোকজন আছে, তারা সবাই মিলেই কিন্তু এর সাথে জড়িত। এটা কোন দল কুই দল এগুলো তদন্তের মধ্যে দিয়েই আসবে। তবে অবশ্যই এটা বাংলাদেশের ভাবমূর্তি এটা দারুণভাবে আমার যেই উন্নয়ন বা যেদিকে এগিয়ে যাচ্ছিল, আমরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এবং আরেকটা জিনিস কি দেখলাম এর মধ্যে, যিনি খুব জাতির কাছে, অনেকের কাছে খুব প্রশংসিত একজন ব্যক্তি, প্রফেসর ইউনূস, তিনি প্যারিসে যেই কথাটা বললেন, সেটা একজন নোবেল লরেট তার কাছ থেকে কোনো আশা করা যায় না। যদিও আমরা জানি যে বাংলাদেশের কোনো ক্রাইসিস মোমেন্টে কোনো সময় ওনাকে কোনো জায়গায় দেখা যায়নি, কিন্তু এই ধরনের কথা বলা মানে কিন্তু বাংলাদেশকে পৃথিবীর কাছে একটা অকার্যকর দেশ হিসেবে প্রমাণ করা এবং নিচে নামা দেওয়া। তিনি 178টা দেশের কাছে আবেদন জানিয়েছেন যে বাংলাদেশের করার জন্য, এবং যেটা বলা হয়েছে যে সেনাবাহিনী নামানো হয়েছে এবং বুলেট
সেনাবাহিনী কিন্তু একটা বুলেট কোথাও ইউজ করেছে সেটা কিন্তু প্রফেসর ইউনুস বলেন বা অন্য কেউ বলেন, কেউ কিন্তু এসে বলতে পারবে না। পুলিশ যেটা বলেছে যে আমরা কিন্তু বুলেট ইউজ করিনি, আমরা পিলেট ইউজ করেছি। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু অনেকের হাতে অস্ত্র। এই অস্ত্র নিয়ে কারা? এটাও আসছে যে ঢাকার বাইরে বা রাজশাহী বিভিন্ন এলাকায় যারা যেই সব এলাকাগুলা শিবির অধ্যুষিত জায়গাগুলা, সেই সময় যারা সিম কার্ডগুলো ওই সময় অ্যাক্টিভ ছিল সব ঢাকা শহরে। তো তার মানে কি বোঝা যায় এটাতে? যদি নাজমুল ভাই একটু আগে যেটা বললেন যে হ্যাঁ সবার ক্ষোভ থাকতেই পারে, হ্যাঁ, কিন্তু সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে একটা গণ আন্দোলন, জনগণের আন্দোলনে। আমি মনে করি না যে এটা গণ আন্দোলন। আমি মনে করি যে বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে যারা আছে, যেই অপশক্তিটা আছে, তারা সুযোগটা নিচ্ছিল সাধারণ ছাত্রদের এই আন্দোলনটাকে তারা ডাইভার্ট করে তারা নিজেদের হাতে নিয়ে এসেছে। জি, ধন্যবাদ আপনার কাছে করে আমি আবার আসবো। জনাব ইনাই খান, বিশ্লেষকদের কেউ কেউ উপযুক্ত কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্য, সাম্প্রতিক সময়ে প্রকাশিত বেশ কিছু রথী মহারথীর দুর্নীতি ঘটনাসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে, সে কথাগুলোও বলছিল। সাথে আপনার বলছিল যে মানে যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল সেভাবে হ্যান্ডেল করা হয়নি। এই কোমলমতি যে ছাত্র কিংবা যে যাদের দেখলাম 15-16 বছরের অনেকে আপনাদের নিহত হয়েছে, তো তাদেরকে এইভাবে এগুলো এড়ানো যেত কিনা, এগুলো বিস্তারিত আপনার কাছে শুনবো। একটি বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় সরকারের হিসেবে মৃত্যু বরণ করেছেন অন্তত 150 জন, আহত হয়েছেন সহস্রাধিক। বিপুল এই হতাহতের ঘটনায় সরকার আজ 30 জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আরটিভি পরিবারের পক্ষ থেকে আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোক প্রকাশ করছি। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিরতির পর কেমন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান আছি আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করছি, আমাদের আলোচনার বিষয় স্বস্তির বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইনাই খান, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে যেই যে বিশ্লেষণগুলো হচ্ছে, বিভিন্ন রকম আপনার মানে কথা আসছে, কেউ আপনার কর্মসংস্থানের কথা বলছেন যে অনেক বেকার রয়েছে ছেলেমেয়েরা, দুর্নীতির কথা কে বলছেন, সাধারণ দ্রব্যমূল্যের কথা কি বলছেন, যে অসহনীয় দ্রব্যমূল্য, তা এগুলোও অনেকের খুব সঞ্চার করেছেন। এবং আমরা আসলে কতটুকু সামলাতে পেরেছি, যাদের যেটা করা উচিত ছিল কিংবা দায়িত্ব ছিল তারা ততটুকু করতে পেরেছে কিনা? আমার মনে হয় যে আমাদের একটা সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমাদের যারা কাজ করেছে, পলিসি মেকার বা যারা ফিল্ডে কাজ করেছে, এগুলো নিয়ন্ত্রণ করার ওনাদের ইনসার্জেন্সি সম্পর্কে ভালো প্রশিক্ষণ নেই। আমি এটা বলছি কারণ আমি একটু স্বল্প সময়ের জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ছিলাম প্রায় 2 মাস। তো একটা কোর্স ছিল ইনসার্জেন্সি। এটা কিন্তু স্টাডি করলে পরিষ্কার বোঝা যায় যে কোনটার পরে কোনটা আসছে। আর আমাদের দেশে যদিও আমরা বলি শান্তিপূর্ণ এরকম আন্দোলন, কিন্তু কোনো আন্দোলনই কিন্তু শান্তিপূর্ণ থাকলে সেটা অর্জিত হয় না, অভিজ্ঞতা থেকে দেখেছি। সেই জন্য যারা এসব করেন তাদের মাথার ভিতরে কিন্তু থাকে যে আলটিমেটলি তারা যে কোনোভাবে হোক একটা ওই পর্যায়ে চলে যাবেন। তার উদাহরণ হিসেবে আমি বলবো একটু পরেই। তো এটা একটা বিষয় যে মাথায় নিশ্চয়ই ছিল যে একেবারে এইভাবে আদায় হবে না। মানে বাংলায় একটা প্রবাদ আছে, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটা সম্ভবত কাজ করেছে। দ্বিতীয় আরেকটা বিষয়, কোর্টের কথা আমাকে বলতেই হবে, তার কারণ কোর্টে প্রথম যে আংশিক অর্ডারটা হয়েছে সেটার পরে যখন পূর্ণাঙ্গ রায় হয়েছে, দুটো যদি পড়েন তাহলে কিন্তু মেলাতে পারবেন না। প্রথমটা দেখে অন্যরকম ধারণা হবে, পরের অংশ থেকে তখন যদি কোর্টে প্রথমে সম্পূর্ণ আদেশ হতো, পুরা রায়টা হতো, তাহলে কিন্তু আমার মনে হয় এত কনফিউশন থাকতো না। সুতরাং আমাদের ভবিষ্যতে ওই দিক থেকেও চিন্তা করতে হবে যে এরকম একটা ডেড ইস্যু এবং যেখানে অনেকে ইনভলভ, ইমোশনালি ইনভলভ, সেখানে এরকম আংশিক দেওয়া ঠিক কি ঠিক না, এগুলো বিবেচনায় রাখতে হবে। আমাদের মনে হয় আমাদের যারা সর্বোচ্চ আদালতের বিচারক থাকেন তাদের এটা ইম্পর্ট্যান্ট কথা। আমি জানি, আমার মনে হয় না যে এটা আমি বললে এটা কন্টেম্প্ট হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে এই জন্য
শিক্ষার্থীদের একটা কনফিউশন হয়েছে যে আদালতের উপরে এক ফুল আস্থা রাখতে পারেনি। এরপরে আর একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্বাধীনতার আগের থেকেই বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় সরকারের বিরুদ্ধে কথা বলা হয়। আমরা নিজেও তো অনেক আন্দোলনের সাথে জড়িত ছিলাম, গেছি, পুলিশের অনেক বিষয়ও করেছি। সুতরাং এইটা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টটি কিন্তু অ্যান্টি গভর্নমেন্ট, এটা বাংলাদেশ বলে না, এটা সব দেশে কম বেশি থাকে, আমাদের এখানে একটু বেশি। এর সাথে অ্যাড হয়েছে শিক্ষকদের আন্দোলন। আমি নিশ্চিত যে শিক্ষকদের একটা অংশ ভেবেছে যে এইভাবে হবে না, সুতরাং ছাত্রদেরকে তারা যে ইনফ্লুয়েন্স করছে এতে কোনো সন্দেহ নেই, এবং সে সাথে কর্মচারীদেরও কিন্তু ইনফ্লুয়েন্স করেছে, এবং কর্মচারীরাও একই সাথে কিন্তু হরতাল করেছে। সুতরাং এটা একটা প্রভাব বিস্তার করেছে। কেন আমি এটা বলছি, তার কারণ আমি দেখেছি যে এমনি তো কোর্টে কোনো জিনিস পেন্ডিং থাকলে তো এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে না, কিন্তু তারা আলটিমেটামের পরে আলটিমেটাম দিয়েছেন এবং বলছে যে সরকারকে করতে হবে। শুধু তাই না, আমি মিডিয়াতে অনেক আইনের বিষয়ে পড়াশুনো করা আইনের অধ্যাপক বা আইনের বিষয় যারা ডিল করেন তারা আমার বিষয়ে জেনে শুনে অনেকেই বলেছেন না এই অবস্থায় সরকার আদেশ দিতে পারেন। আমি মনে করি, তো আমার যেটুকু, আমিও আইন পাশ করেছি, তো আমার বিশ্বাস এটা পারে না। না পারে না, আসলে আমি ওনার সাথে একমত। এবং এই বিষয়ে আপনাদেরই একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই যে আন্দোলনটা করতেছেন, দাবিটা করতেছেন, মামলাটা তো আদালতে বিচারাধীন। আইন অনুযায়ী সংবিধানেই বলা আছে যে যদি হাইকোর্ট একটা রায় দেয়, সেই রায়টা কিন্তু স্যাটিসফাইড করার ক্ষমতা একমাত্র আপিলেট ডিভিশনেরই আছে, অথবা পার্লামেন্ট যদি ওই রায়টাকে রদ করে একটা আইন পাস করে। আর এইটা এমন একটা আইন, আপনি যদি যে ডিমান্ডটা করছে সাংবিধানিকভাবে আসলে ডিসক্রিশনারি পাওয়ারের উপরে আইনও হয় না। আপনার আর্টিকেল 29-এ যে সাব আর্টিকেল 3-তে সরকারকেই এই এক্সিকিউটিভ পাওয়ারটা দেওয়া হয়েছে, আপনি নির্ধারণ করবেন। ওনারা যে দাবি করছেন পার্লামেন্টে আইন করে দিতে হবে, পার্লামেন্ট তো আপনার মৌলিক অধিকারের অংশের ক্ষেত্রে যে এক্সেপশন তৈরি করবে ওই আইনটা পার্লামেন্টও করতে পারবে না। আর এইটা কিন্তু আমি মনে করি, আমিও আইন পড়েছি তো পরে, কিন্তু এটা সঠিক না এই বিষয়ে একটা আইন করা। কেন? আইন যেটা রিজিড, সহজে পরিবর্তন করা যায় না, সেই আইন কিন্তু ভালো আইন না। এবং এখানে কিন্তু কিছুদিন পর এটা পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে আমি ক্লিয়ারলি বলতে পারি। এখনও যে ডিসিশন হয়েছে, এটাতে আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, আমি পাবলিক সার্ভিস কমিশনে যাই, আমি দেখেছি এখন মানে 4 to 6% মেয়ে কোয়ালিফাই করে ভাইভাতে যাওয়ার জন্য। সুতরাং এই আইনও, এই যেটা আদেশ হয়েছে, এটাও পরিবর্তন করতে হবে। তবে কোর্ট থেকে একটা সুন্দর ডিসিশন দিয়েছে যে এক্সিকিউটিভ অথরিটি এটা পরিবর্তন করতে পারবে, এটা খুবই ভালো আমি মনে করি সেটা। সুতরাং এটাও কিন্তু কিছুদিন পর পরিবর্তন করতে হবে। যখন পার্লামেন্টের আইন করে কোটা করা হবে, তখন এটা কম্পারেটিভলি কঠিন পরিবর্তনীয় আইন, এটা সঠিক না। যে বলছে, আমি জানি না বাচ্চাদেরকে কারা এর পিছনে আছে, যারা বলছে তারা আমি মনে করি সঠিক বলছে না। এখন আরেকটা কথা সেটা বলতে চাই, সেটা হচ্ছে বাংলায় আরেকটা প্রবাদ আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আমরা দেখেছি অনেকে অনেক কথাবার্তা বলেছে, সেটা খুবই ইনফ্লুয়েন্স করেছে কিন্তু সাধারণ মানুষকে, অনেক বিষয় বলেছে। যেমন আমাকে বলেছে, আমি নিজে অবশ্য আমার বাসার টেলিভিশন কারো দেখতে পারিনি, কয়েকদিন বলছে যে আমাদের 5 বছরের বুলেট আছে, এই মানে রাবার বুলেট আছে, এসব এইগুলো ভেরি প্রভোকেটিভ। এরকম আরও অনেকেই সরকারের বাইরেও বলেছে। সরকার বলতে কি বোঝায়? আমরা যখন চাকরিতে ঢুকেছি ভীষণ কনফিউশনে পড়ে গেছে, কারা সরকার, সচিব পর্যন্ত সরকার না জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত সরকার। কিন্তু এখন বুঝি সরকার বলতে তো আসলে জনগণ সরকারের অংশ। তো সুতরাং আমরা দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ মানুষ মিডিয়াতে এসে অনেক এমন কথা বলছে ভেরি প্রভোকেটিভ। কেমন? উদাহরণ হিসেবে আমি বলি, যেমন যেগুলো আমাদের ব্যক্তিগত নলেজে আছে সেখান থেকে আমি বলতে পারি। যেমন এই যে প্রশ্নপত্র ফাঁসের একটা বিষয় আসছে, এটা কিন্তু অ্যাড হয়েছে, দেখছে যে তাদের কোটাতে তাদের পার্টিসিপেশন কমে যাচ্ছে। তারপরে দেখছে প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে তো ওখানে তারা পাবে না, যারা দুর্নীতি করবে তারাই পাবে। কিন্তু আমি খোঁজ রাখার চেষ্টা করি, যেহেতু ক্লাসে যেতে হয়, ট্রেনিং ক্লাসে যেতে হয়, ওখানে যেভাবে বলা হয়েছে বিসিএস ঢালাও, এটা আসলে সঠিক না। আমি জানি আমাকে অনেকে গালি দেবে, ডিফেন্ড করছে। একজন তো বলেছে, অনেক গুরুত্বপূর্ণ মানুষ, যে ওই ড্রাইভারের যদি এই এত টাকা হয় তাহলে চেয়ারম্যানের কত কোটি টাকা। চেয়ারম্যান যে হয়েছে তাকে চাকরি ঢোকার সময় থেকে আমি চিনি, একসাথে চাকরি করার মতো, সে আসলে দুর্নীতিবাজ না। এগুলো আসলে বলে মানুষকে আসলে প্রভোগ করা হয়।
একটা রেসপন্সিবল লোকের রেসপন্সিবল কথা বলবে এটা। আর মানুষ হয়েছে মানুষের এই যে ইভলিউশনারি থিওরি যদি বিশ্বাস করি, তাহলে মানুষের একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজ। আমি লক্ষ্য করেছি যারা দায়িত্বশীল পদে আছে অনেক সময় আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজে কথা বলেননি, বিভিন্ন পর্যায়ে থেকে, নাগরিক সমাজ থেকে, এটাও একটা কাজ করেছে। আর একটা জিনিস আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে প্রশিক্ষণের বিষয়। আমার মনে হয়েছে আজকাল আমি দেখি, আমি জানি আমার পরে খেপবে, পুলিশের সবসময়, পুলিশ বলে না, যারা আছে সবসময় মোবাইল ফোন নিয়ে বসে থাকে ডিউটিরত অবস্থায়। প্রধানমন্ত্রীর বাসার ওখানে যারা থাকে সব জায়গায়, আমি মনে করি পুলিশের ভালো প্রশিক্ষণ হয়নি। তখন আমার মনে হয় আমি সবচেয়ে বেশি হল্লা ডিউটি করেছি আমাদের অফিসারদের ভিতরে, যারা করেছে বেশি তার ভিতরে আমি একজন। তখন অনেক সময় আমার বসদের সাথে খেটামাটা হতো, বনিবানা হতো না, তখন আমার একটু রেজাল্ট ভালো ছিল, আমার একটু ভাব অন্যরকম ছিল, আমাকে সবসময় হল্লা ডিউটি দিত যে মাঠটার খেয়ে আসুক। হ্যাঁ, তার জন্য আমার একটা অভিজ্ঞতা আছে। সে অভিজ্ঞতা আছে আমরা কখনোই সবসময়, এমনও দিন আছে যারা এসব করে আগের থেকে আমরা ইন্টেলিজেন্স থেকে তথ্য নিয়েছি কারা করতে পারে। গোলাগুলিরও এরকম গেছে, কিন্তু এমন সময় আমি রাজশাহীতে ছিলাম, সে সময় কিন্তু শিবির ছিল, তখন আমরা আগে তাদের সাথে একটা যোগাযোগ করতাম, বলতাম ঠিক আছে করো, কিন্তু কোনো মানুষ মেরো না, এটা করো, এটা বলতাম। আজকে বলছি এটা করতে হয়। সরকারের থাকলেও কিন্তু পিছন থেকে যারা ডিসি বা এডিসি থাকে তাদেরকে এটা না করলে কিন্তু আসলে শান্তি বজায় রাখতে পারে না। তো এখানে আমার মনে হয়েছে যে এইসব বিষয়গুলো কেয়ারই করেনি তারা, তখন ইনসার্জেন্সি সম্পর্কে জানে না পরে কি হতে যাচ্ছে। আমি কিন্তু এখন টেলিভিশনে বলেছি যে আমি দেখতে পাচ্ছি যে খুন খারাপই হবে। এরপরে আরেকটা কথা হচ্ছে পুলিশের প্রশিক্ষণ। ফায়ার করা আমাদের সময় বলতো, আমি জানি না এখন কি আছে, যে এটার নিচেই ফায়ার করতে হয়, কিন্তু আমি দেখলাম যে দোতলাতে বাচ্চাদের ওখানে লেগেছে, তার মানে পুলিশ প্যানিক হয়ে গেছে এক, অথবা এলোপাথাড়ি। আর একটা জিনিস আমি দেখেছি যে দৌড় দিয়ে যে একটা গুলি করে আবার পিছনে চলে, সেটা নিয়ম না। আমি ঢাল দেখি না অনেকের কাছে, প্রথম যে জিনিস ঢাল এবং একসাথে মুভ করা। তখন আমরা যখন যেতাম, একদিন আমার এরকম হয়েছে যে পুলিশে আমাকে প্রেশার দিয়েছে যে এক্ষুনি গুলির অর্ডার দেন। হ্যাঁ, তখন আমি একবার লিখে দিয়েছিলাম যে ইস্যু এত রাউন্ড, তারপরে ইউসি লিখে দিয়েছি। পরে যখন ইনকোয়ারি হয়েছে তখন আমাকে বলছে যে এটা কি লিখছেন, তা আমি বলছি ইউসি মানে আন্ডার কোয়ারশন। তখন ওরা আমাকে চাপ দিয়েছে, এই জন্যে শেষ পর্যন্ত দেখছি যে বেইজ্জতি হব। হ্যাঁ, অনেক সময় ইংলিশে লিখতে হয়, এটা কাজ দেয়, কিন্তু গুলি করার অর্ডার বা গুলি করার যে সিস্টেম, সেটা রেস্ট্রেন্ট বুঝে শুধু করতে হবে, পায়ের দিকে করলে। আমার মনে হয় আরেকটা জিনিস সরকারের আরেকটা চিন্তা করা উচিত এখন, যদিও এটা যে ট্রাঙ্কুলাইজার এখন ইউজ করা উচিত আমি মনে করি। অস্ট্রেলিয়াতে আমি শুনলাম এই বিষয়ে, আমি একটু খোঁজ নিচ্ছিলাম, ওরা নাকি ওদের এখন অর্ডার আছে, সেটা হচ্ছে যে যখন 150-200 তখন ট্রাঙ্কুলাইজার ইউজ করলে ওই জায়গায় পড়ে থাকবে, আধা ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে, ধরে নিয়ে অ্যারেস্ট করে থানায় নিয়ে রাখো। আগে ওই রঙিন কামান দিয়ে, রঙিন পানি দিয়ে, কিন্তু এখন আর সেদিন, এখন মানুষ কিন্তু মোর ভায়োলেন্ট। এরপরে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে কর্মসংস্থান আমাদের নতুনভাবে ভাবতে হবে। আমাদের 35 লক্ষ বাচ্চা জন্মে প্রতি বছর, 32 থেকে 35, কিন্তু আমি হিসাব করে দেখেছি বড় জোর 15-20 লাখের চাকরি আছে আর নাই, বেসরকারি গার্মেন্টস টার্মেন্টস সব মিলে। অন্যরা কি করবে, তারা কিন্তু ডেসপারেট থাকে, ভেরি ভেরি ডেসপারেট। তো সেই জন্য আমাদের এখন চাকরির ফোকাস, যে শিক্ষার ফোকাস যে চাকরি, এটার থেকে শিক্ষার ফোকাসটা, যে বৈষম্যর কথাটা বলছে, যে কারো হাতে প্রচুর পয়সা আর কেউ, আপনি এটাতে আমি আসছি, আমি অ্যাড্রেস করব। চাকরির ফোকাসটা আসলে এন্টারপ্রিনিয়রশিপে হওয়া দরকার অন্য দেশের মতো। কিন্তু আমাদেরও স্যাররা, আমাদের সময় এই ছিল, স্যারদের সুন্দর প্রশিক্ষণ দরকার, সেকেন্ডারি লেভেলে ওই ধরনের প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ থাকলেও কিন্তু কারা প্রশিক্ষণ দেয়, তাদের ওরিয়েন্টেশন কি, এটা একটা বড় জিনিস। আর একটা বিষয় হচ্ছে, দেখেন এটা সরকারে যারা থাকে তাদের বুঝতে হয়, যখন কিছু একটা হয় এরকম, তখন অনেকে আমি দেখছি পলিটিক্যাল লোকজন, ইম্পর্টেন্ট লোকজন তখন আমলাদের পরে দিয়ে দেয়। এটা একটা সিস্টেম, যে উদরপিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার মতো আর একটা কথা আছে, এটা যে তারই ঘাড়ে যায় এটা বোঝে না। মানে আমলারা তো একেবারেই পলিটিশিয়ানদের সাথে সংশ্লিষ্ট, তাদের বাইরে যাওয়ার কোনো স্কোপে নেই। তারা যদি দুর্নীতি করে, সেইটা যদি পলিটিশিয়ানরা বলে, প্রচার করে, এইটা কিন্তু ইয়াংদেরকে এফেক্ট করে, এবং তারা কিন্তু দেখে এটা সরকারের অংশ, সরকার বেনিফিট নিয়েছে এটা। এবং এখানে কিন্তু তাই হয়েছে, বেনজির সাহেবের বিরুদ্ধে, তারপরে আরেকজন যে আমি নাম ভুলে গেছি,
মতিউর সাহেবের বিরুদ্ধে এইসবগুলো যেভাবে বলেছে, সরকারি দলের লোকেরা কেন তাদের সম্পর্কে ওইভাবে ওপেনলি মিডিয়াতে বলবে? সরকারি দলেরা টাইট দেবে, আমাদের প্রত্যেক অফিসে ওইটার সাথে সাথে যদি টাইট দিত, যেমন অনেকগুলো ঘটনা কিন্তু আওয়ামী লীগের সময় ঘটেছে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু সাজা হয়েছে অনেকের, অনেক ইম্পর্ট্যান্ট লোকেরও কিন্তু হয়ে গেছে। এটা একটা ভালো দিক। বিষয়টা হচ্ছে এরকম কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু তার প্রকৃত বিচার হচ্ছে কিনা। যেটা অসুবিধা আমাদের এখানে, সেটা আমি দেখি এই দোষারোপ করে আমলাদের উপরে, এবং এটাতে হয় কি আমলারাও ডিমোরালাইজ, যারা সৎ আমলা আছে, ভালো আছে। আমিও যখন শুনি তখন আমার খুবই কষ্ট হয়। আমাকে অনেকেই ফোন করে বলছে যে আপনি তো আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আমি তো চাকরি করছি, আমি কেন প্রমোশন পাবো না? আমি তো শুধু, কিন্তু বেনিফিশিয়ারি একটা নেগেটিভ সেন্সে ইউজ হয়, যে অবৈধভাবে টাকা পয়সা বা আদারওয়াইজ। তো সুতরাং এইটাও আমি মনে করি আমাদের সরকারি দলে যারা, তাদের চিন্তা করতে হবে, যখন তারা ক্ষমতায় আছে তখন তাদের বিরুদ্ধে যখন বলবে চিন্তা করে বলতে হবে। তার কারণ আকাশের দিকে স্যাপ ফেললে নিজের গায়ে পড়ে, এটাও কিন্তু একটা প্রবাদ আছে, এটা লক্ষ্য করার বিষয়। এরপরে যে বিষয়টা আসছে কাজ করেছে, সেটা হচ্ছে যে অর্থনীতির একটা চাপ আছে। বাংলাদেশের মানুষ কিন্তু আমার মনে হয়েছে অন্য জায়গাতে হাইলি সেন্সিটিভ, তারা খোঁজ রাখে কোথায় কি হলো, এটা খোঁজ রাখে। এই যে খোঁজ রাখাটা একটা মানসিক টেনশনের ভিতরে থাকে, যে কারণে যখন এই অনেকগুলো ফ্যাক্টর একসাথে হয়েছে, এই জলোচ্ছ্বাসের মতো যখন জোয়ার আসে, যখন বাতাস দক্ষিণ থেকে বেশি আসে, যখন নদীর পানির একটা ঢাল থাকে, তখনই কিন্তু জলোচ্ছ্বাসের ইফেক্টটা বেশি হয়। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর একসাথে এক হয়েছে, কিন্তু আমাদের অনেকে এটা এই বিষয়গুলো ইনসার্জেন্সি সম্পর্কে ধারণা রাখেনি। আর সরকারের সাথে থেকে ওই অতিভক্তি চোরের লক্ষণ যারা আছে, তাদের ওভার কনফিডেন্স হয়ে গেছে যে কিছুই না, এটা নশিয়ে ছেলেপিলেরা কি করবে, এটা ঠেকানো কোনো বিষয় না। এইগুলো যে ইগনোর করা সবচেয়ে বড় লক্ষণ। যুদ্ধে কাদের পরাজয় হয়? যুদ্ধে পরাজয় হয় তাদেরই যারা অপরপক্ষ সম্পর্কে আন্ডার এস্টিমেট করে, অপরপক্ষকে একেবারে চেপে ধরে। সেই জন্য সিসেরো বলছে, কনস্ট্রাক্ট এ গোল্ডেন ব্রিজ ফর এ ফ্লিইং এনিমি। যখন এনিমিরা পালিয়ে যেতে চায় তখন একটা সোনার ব্রিজ করে দাও, পালিয়ে যাক তারা। তুমি যদি তাদের প্রেস করে শেষ করে দিতে চাও, তাহলে কিন্তু তারা জীবন দিয়ে লড়াই করে। আমি মনে করি এই এখন আমরা যে স্টেজে এসেছি, শামীম হায়দার সাহেব বললেন, আমার ওনার কথাটা এটা পছন্দ হয়েছে। এখন তাদের জন্য একটা গোল্ডেন ব্রিজ করে দিতে হবে, এবং আমার মনে হয় এখন তারা আর ওইভাবে আসবে না, তবে স্কুলগুলোতে আস্তে আস্তে খুলতে হবে। আর এটা কিন্তু মিডিয়া ফুল খুলে দিয়েও, ফেসবুক অন্য খুলে দিয়েও কিন্তু এটা কন্ট্রোল করা যায়। আমি তো আইটি সেক্রেটারি ছিলাম, আমি বুঝি। সিম্পল সফটওয়্যার দিয়ে স্কুলগুলোতে দিয়ে দেওয়া যায়, ওরা জীবনে ওই জায়গায় ঢুকতে পারবে না। কিছু বিষয় আছে শব্দ উচ্চারণ করলে, কিছু ছবি আছে সেটা করা যায়, কিন্তু আসলে আমাদের লোকেরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে কবে, অনেক আগে বলেছে না, এটা কিন্তু একটা বিষয়। আমি দেখেছি যখন আওয়ামী লীগ আন্দোলন করেছে, এটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আমি দেখেছি যে রাসেল স্কোয়ারে 32 নম্বরের ওখানে সে কিছুই করেনি, অন্যরা পুলিশের মারটার খাচ্ছে, কিন্তু আমি বসে আছি, এখান থেকে হেঁটে আবার চলে গেলাম 5 নম্বরে, যে বলছে যে আপা, পাও শুক্রে বলছে, আপা আমি তো দেখাইতে পারছি না, আমার পুলিশে একদম এখানে পিটাই উরোধ শেষ করে দিয়েছে, কিন্তু আসলে পুলিশের সাথে মারামারি করেনি। এইটা দিস পিপল আর দ্য মোস্ট হার্মফুল পিপল ফর আওয়ামী লীগ। ধন্যবাদ আপনাকে। পরে আমি আবার আসবো অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সবার আগে ছাত্রদের আস্থা অর্জন করা প্রয়োজন বলে অনেকে মনে করছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই, শিক্ষার্থীদের আস্থা অর্জনে করণীয় কি? এই কোনো উদ্যোগ কি আপনি দেখছেন? এবং আসলে সবার তো একটা, প্রত্যেকের জায়গায় একটা দায়িত্ব আছে, দেশটা তো আমাদের। ধন্যবাদ। আপনার এই অনুষ্ঠানে আমরা যে সবাই মিলিত হয়েছি, তার নাম হচ্ছে কেমন বাংলাদেশ চাই। তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, তাতে করে এমন বাংলাদেশ আমি চাইনি। অন্তত মুক্তিযুদ্ধ ৭১ আমি প্রত্যক্ষ করেছি, এবং ৯ মাস নয়, আমি হিসাব করে দেখেছি ৮ মাস ২১ দিনের মুক্তিযুদ্ধ, এবং এটা দীর্ঘ ৯ মাস নয়, এটা পৃথিবীর ইতিহাসে সংক্ষিপ্ততম মুক্তিযুদ্ধ আমাদের। কাজেই অনেক কিছু ভুল ভ্রাল নিয়ে আমরা চলছি। তো আমার দুঃখ লাগে যে সরকার
আমার প্রিয় সরকার একের পর এক ভুল করে যাচ্ছে এবং এই ভুলের সমষ্টি জন্যে আজকে আমার জীবন বিপন্ন। এবং এই যে আন্দোলন যেটা বলছি আমরা, তা ছিল একের ভিতরে দুই। প্রথমত শিক্ষার্থীর আন্দোলন। কিছুক্ষণ আগে কথা উঠল উপাচার্যের কই। আমার বক্তব্য হচ্ছে উপাচার্যদের কি গ্রহণযোগ্যতা আছে শিক্ষার্থীর কাছে? সরকারের কাছে থাকতে পারে বলেই সরকার দেয় তাদেরকে, কিন্তু বঙ্গবন্ধু যেভাবে উপাচার্য নিয়োগ দিতেন সেটা আমি প্রত্যক্ষ করেছি, আমি জানি, সে কথা যাব না। প্রথম ভুলটি হচ্ছে বর্তমান সরকারের জনপ্রশাসনে, এনআই খান বুঝবেন হয়তো, যে আজকাল একটা কথা আছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, অর্থাৎ সরকার বা ক্ষমতাবান মানুষ যা করতে চায়, যা বলতে চায়, সে সম্পর্কে অংশীজনকে আগাম ধারণা দেওয়া। আমি যখন 1970-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রভাষক হয়ে ঢুকেছি, আমার দায়িত্ব ছিল ছাত্রদের সমস্যা সংকট সমাধান করা। তো একটি সমস্যা হয়ে গেল, আমার শহীদ শিক্ষক গিয়াসউদ্দিন আহমদকে জিজ্ঞাসা করলাম, স্যার আমি কি এই কাজ করতে পারি? স্যার আমাকে বললেন, আগে সেল করো আইডিয়াটা। তার মানে স্যার স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কথা বলেছিলেন। আমি কিন্তু সেই কাজ করে সফল হয়েছিলাম, কিন্তু এই সরকার কোনো সময় স্ট্র্যাটেজিক কমিউনিকেশন করেনি। করলে শিক্ষার্থীদের কোনো আন্দোলন হতো না, বা শিক্ষকদেরও কোনো আন্দোলন হতো না। শিক্ষকদের সঙ্গে দু একবার কথা বলেছে, লাভ হয়নি কিছু, কারণ তামাদি হয়ে গেছে ব্যাপারটা। প্রত্যয় স্কিম করবার আগেই শিক্ষকদের সঙ্গে কথা বলা উচিত ছিল, বলেনি। আর মূল সমস্যা হচ্ছে এই কোটা আন্দোলনের মূল আইনটি, যে ব্যবস্থাটি ছিল 53 বছর বাংলাদেশের বয়স, এখন তো 56 চলে না। এবং উচিত ছিল পরবর্তী সরকারগুলো এগুলো ওই যে সংস্কার করা, এনআই খান যেটা বলে, সংস্কার করে এর ব্যবহার করা আর কি। তো সেই কাজই হলো। শিক্ষার্থীরা প্রথমত চেয়েছিল বাতিল, পরে তারা সংস্কারের দাবি তুলেছে, ভালো কথা। তো সংস্কার হতেই পারে। বঙ্গবন্ধু যা করেছিলেন, মুক্তিযোদ্ধা সহ অনগ্রসর এবং যারা ব্যক্তি আছে, নারী, সবাইকে সম্মান দিতে চেয়েছিলেন, কিন্তু বর্ষ পেরিয়ে গেলে, সময় পেরিয়ে গেলে এই আইনটি তামাদি হয়ে যায়, এটা বোঝা দরকার ছিল, সরকারের বোঝেনি। আচ্ছা, আর একটা ভুল হচ্ছে সরকারের, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন নেই। সরকার কিন্তু এটা রাজনৈতিক সমস্যা নয়, এটা প্রশাসনিক সমস্যা, এটা আইনি সমস্যাও মনে হয় যে আদালতে যাবে। আমি বিশ্বাস করি যে প্রশাসন এবং শিক্ষার্থী এই দুয়ের মধ্যেই সমাধান হওয়া উচিত ছিল, আদালতে যাওয়া দরকার নেই। আদালত বোঝেইনি ব্যাপারটা, কারণ হচ্ছে এটা আদালত তো সরকারের যে সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে, পরে কিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটাকে মোটামুটি রক্ষা করলো বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো এখন কথা হলো যে সরকার সমাধান করতে গিয়ে জবরদস্তিমূলক ক্ষমতার চূড়ান্ত ব্যবহার করলো। আপনি লক্ষ্য করুন, মানে যাকে বলা হয় কোয়ার্সিভ পাওয়ার, সেই কোয়ার্সিভ পাওয়ারের ম্যাক্সিমাম ইউজ করলো সরকার। তার কারণ আপনি দেখুন, সান্ধ্য আইন, কারফিউ, এটা আমার পত্রিকায় লিখলে আমি মানি না, বাংলা হলো সান্ধ্য আইন। তারপরে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, সবাইকে একসঙ্গে নামিয়ে ফেলেছে। একটা কথা বলে গেলে চলবে না, সরকারকে ভাবতে হবে এটা, যে গ্রুপ ইন্টারেস্ট বলে একটা কথা আছে। পুলিশ দারুণ ক্ষুব্ধ এখন যে সেনাবাহিনী কেন নামালো, আমরাই তো ছিলাম,
আমরাই তো সামাল দিচ্ছিলাম। তো সান্ধ্য আইন কেন দেওয়া হলো? এই কাজে এটা একটা ভুল। আর একটা ভুল হচ্ছে এই যে আমার 6 অর্ধ ডজন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে গিয়ে গতকাল আমরা আন্দোলন প্রত্যাহার দেখলাম ভিডিও বার্তায়। এখানে একটা ভুল করলো সরকার। এটা ডিবি অফিস কেন? এটা একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তাদেরকে বসিয়ে তারা ভিডিও দিলেই আমি বিশ্বাস করতাম, কিন্তু ডিবি অফিসে এখন যত কথাই বলা হোক না কেন আমি বিশ্বাস করতে রাজি না। এটা আমি গতকালও বলেছি একটা অনুষ্ঠানে। তো এখন সেটা একটা ভুল। আর একটা ভুল হচ্ছে যে দেখুন সরকার কিভাবে চলে, যার ফলে আমার কোনো সমস্যার সমাধান হচ্ছে না। এখন আমি বাজারে গেলে বাজার করতে পারি না আমার মতো মানুষ, আর বিত্তহীন নিম্নবিত্ত তাদের তো অবস্থা আরও খারাপ। কারণ যে কোনো পণ্যের দাম বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? সিন্ডিকেটের গায়ে সরকার হাত দেয় না। হাত দেয় কী করে? আমদানি করে ভারত থেকে। এই একটা সমাধান আছে, এই সমাধান স্থায়ী সমাধান না। তো স্বস্তিদায়ক বাংলাদেশ করতে হলে আরও অনেক কাজ করতো, সেটা নিয়ে অনেক বলেছি। তো বাংলাদেশে গণতন্ত্র যদি থাকতো, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সিদ্ধান্ত হতো, তাহলে কোনো সমস্যা হতো না। দেখুন আপনি কদিন আগে একজন মাননীয় মন্ত্রী, যিনি আবার সাধারণ সম্পাদকও এই দলের, সরকারি দলের, দল এবং সরকার কিন্তু একাকার, এটা আমি বারবার বলেছি, লিখেছি, অগণতান্ত্রিক। সরকার এবং দল আলাদা থাকতে হবে। বঙ্গবন্ধু করেননি, বঙ্গবন্ধু আলাদা করেছেন দল এবং সরকার। তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন তাই করব আমি, অর্থাৎ ওয়ান ম্যান শো দিয়ে কখনো একটা দেশ বাঁচানো যায় না। এবং আজকে আপনি খেয়াল করবেন গতকাল বিকেলে 14 দল সমন্বয়ক সভা হয়েছিল 14 দলের সঙ্গে। সেখানে শুধু জামাত শিবির নিষিদ্ধ করার কথা হয়নি, হয়েছে আরও যে 14 দলকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ এই কথাটা সরকারকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্যে গণতন্ত্র আনুন, এবং গণতন্ত্র বাংলাদেশের জন্য অপরিহার্য এই জন্যেই যে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নিয়েই বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছিল। পাকিস্তানের সঙ্গে 24 বছর 4 মাস 3 দিনে আমরা গণতন্ত্র পাইনি। সেই গণতন্ত্র অর্জনের জন্যই বাংলাদেশ করেছে। আজকে সেই গণতন্ত্রের অবস্থাটা কী? তো এই শেষে আমি কথাটা যেটা বলতে চাই সেটা হচ্ছে কিছু হত্যা যে কত হয়েছে সরকারও জানে না। কারণ হচ্ছে গতকাল আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147, আজকে 150। তিনি বলেছিলেন যে বাড়তে পারে, কিন্তু তার আগে সাধারণ সম্পাদক বলেছেন 200। অর্থাৎ সরকারের কাছে কোনো তথ্য নাই। উপরন্তু আমি তো শুধু নিহত চাচ্ছি না, আমি আহতও জানতে চাই। আর 150 জন যদি হয়, এই সামান্য কয়দিনে 150 জনের রক্ত কেন ঝরলো, প্রাণটা কেন ঝরলো, এইটা আমার প্রশ্নটা থাকে। তো সেই দেখুন হত্যার জন্যে হয়েছে তদন্ত কমিশন, একজন বিচারপতির অধীনে বিচারিক তদন্ত হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটে গেল, এই ঘটনা সংক্রান্ত কোনো কিছু কি তদন্ত হয়েছে বা কমিশন হয়েছে? আমি দাবি করছি তদন্ত জানতে চাই, এবং তার ভিত্তিতে হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশিত হোক, যাতে আমার কাছে সব তথ্য চলে আসে। কারণ আমি একজন নাগরিক, সংবিধানের 7(1) ধারা অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যদি তাই হয়, আমি একজন জনগণের অংশ। তো সেই জন্য আমার কাছে সব ক্ষমতা থাকতে হবে। দল নয়, সরকার নয়, আদালত নয়, সম্পূর্ণ ক্ষমতার মালিক হলো জনগণ। যদিও বাস্তবে তা নাই, বাস্তবের কথায় যাব না আমি। তো এখন কথা হচ্ছে যে এখন
আমার প্রশ্ন হলো যে আপনার কাছে পরে আমি আবার সমাধান নিয়ে আসবো, আচ্ছা, ঠিক আপনার আছে। কাছে বিস্তারিত সমাধানটা শুনবো। ধন্যবাদ আপনাকে জনাব নাজমুল আশরাফ। দেশে স্বস্তি ফেরানোর পথে কি কি চ্যালেঞ্জ আপনি দেখেন, এই মুহূর্তে আপনি দেখছেন? ধন্যবাদ। সমাধান তো। স্বস্তি ফেরানোর জন্য তো অনেক কিছু করণীয় আছে, এটা শুধু সরকারের উপরে বর্তায় না, গোটা দেশের মানুষের উপরে, সকল মহলের উপরে বর্তায়। তার আগে আমি বলি যে মানে একটা দেশের মানে জন্য- সমস্যাটা চিহ্নিত করতে হলে আগে তো সমস্যার গোড়া, মানে সমস্যার সমাধান করতে হলে তো আগে গোড়া চিহ্নিত করতে হ্যাঁ, হবে। তাহলে সমস্যা যদি চিহ্নিত করতে হয়, এখন ধরেন একটা দেশের সবচেয়ে মূল্যবান কি? সবচেয়ে মূল্যবান মানুষ, সারা পৃথিবীতে তাই। সভ্যতা যা কিছু সব কিছু মূলত হচ্ছে মানুষ। আমরা মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি কিনা? মানুষকে যদি সর্বোচ্চ গুরুত্ব দিতাম, আমরা উন্নয়ন, অবকাঠামো যা যা কিছু বলছি সব কিছুর উদ্দেশ্য কি? মানুষের সেবা, মানুষের জন্য। তো আমরা যদি ওই রাজনীতিকে প্রাধান্য দেই মানুষের চেয়ে উপরে, মানুষের জীবনের চেয়ে বেশি, তাহলে তো আর মানুষের গুরুত্ব দেওয়া হলো না। স্যার বললেন গণতন্ত্রে, সংবিধানে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, কিন্তু আমরা সরকার বা সরকারের যত রকমের শক্তি, রাষ্ট্রের যত রকমের ব্যবস্থা আছে, সেই জায়গাগুলো থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব মানুষের দেখি। হ্যাঁ, কিছু কিছু মানুষের দেখি, সামগ্রিকভাবে মানুষের না। বা এই যে গত 2 সপ্তাহে যা কিছু ঘটেছে, এর যে প্রভাব সাধারণ মানুষের উপরে পড়েছে, আপনি ঘরে ঘরে যান, আপনার নিজের ঘরে, আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে আশপাশে সবার দিকে তাকান, প্রত্যেকটা মানুষের মধ্যে যে ক্ষোভটা তৈরি হয়েছে এই মৃত্যু নিয়ে, এবং এই মৃত্যুগুলো যেভাবে ঘটেছে, তরুণ প্রাণগুলো যেভাবে ঝরেছে, যেই অন্যায়গুলো এখনও করা হচ্ছে ব্লক রেডের নামে, এর বিরুদ্ধে যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে মানুষ সরকারের কাছে, রাষ্ট্রের কাছে নিরাপদ না, এবং মানুষ মেরে ফেলা, জখম করা, ক্ষতি করা, তার যা কিছু হোক না কেন, এর চেয়ে অনেক বড় হচ্ছে আমার রাজনীতি, আমার ক্ষমতা, আমার উন্নয়ন, আমার প্রতিপক্ষকে মোকাবেলা করা, দুর্বল করা, এবং এর সাথে আরও অনেক কিছু বিষয় আছে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আরও অনেক অস্ত্র আছে, রাজাকার, মুক্তিযোদ্ধা, জঙ্গি, বিরোধী দল, বিএনপি, জামাত, অমুক অনেক কিছু। মানে এই যে একটা পচা রাজনীতি আমরা বহু বছর ধরে করছি, যার কোনো বিশ্বাসযোগ্যতা নাই। কারণ সব কিছুর মধ্যে আপনি যখন মুক্তিযুদ্ধের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে আসবেন, তখন আর এটার ধার থাকে না, এটার কোনো গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতা থাকে না। সেই জায়গায় মানুষের অবস্থান, জনমত জানার সবচেয়ে ভালো উপায় কি? ভালো নির্বাচন, তার মধ্যে দিয়ে জনমত যাচাই হয়। সেই নির্বাচন আমরা অনেক বছর পাই না। বাংলাদেশে বিশ্বাসযোগ্য এমন কোনো প্রতিষ্ঠান নাই যারা জনমত জরিপ করে দেখাবে এই মুহূর্তে মানুষ কি ভাবছে, কোন কোন বিষয়ে মানুষের অবস্থান কি, সরকারের কোন ভূমিকা মানুষের কি। আমরা বিচ্ছিন্নভাবে দেখি, গণমাধ্যমে কিছুটা আসে, সামাজিক মাধ্যমে আসে, আশপাশে আমরা দেখি, কিন্তু মানুষের অবস্থানটা যদি সরকার বুঝতে না পারে, কোন অবস্থায় মানুষ আছে, মানুষ কতটা মানে ক্ষুব্ধ কোন কোন বিষয়ে, বিশেষ করে এই হত্যাযোগ্য। আপনি চিন্তা করেন যে এখন যারা তরুণ প্রজন্ম, তারাই তো এই আন্দোলনটা করেছে মূলত, এরাই তো ভবিষ্যৎ, এরাই তো দেশ চালাবে, আমি আপনি কেউ থাকবো না। সেই মানুষগুলোকে আমরা কি বার্তা দিচ্ছি? একটা দেশের সরকার, প্রশাসন, রাষ্ট্র, তারা এদের প্রতি যে আচরণটা করলো, তারা কি শিক্ষা পেল? তাদের কাছে দেশ মানে কি, জন্মভূমি মাতৃভূমি মানে কি, দেশপ্রেম মানে কি, কি উদাহরণ আমরা রেখে যাচ্ছি? শুধুমাত্র মানে কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্যে আমরা যা কিছু ওদেরকে দেখাচ্ছি, শেখাচ্ছি, বোঝাচ্ছি, তার প্রতিফলন তো ভবিষ্যতে এরা ঘটাবে, পরের প্রজন্মের উপরে এর প্রভাব পড়বে। সেই জায়গাগুলো আমরা ভাবছি না। এখানে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ দরকার, এখানে গবেষণা দরকার, এখানে সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে কাজ করা দরকার। আমরা দেখি এই যে রাজনৈতিক ধারা বা প্রশাসনিক ধারা চলছে গত 15-16 বছর ধরে, এখানে আপনি দেখেন সরকার, রাজনৈতিক দল, তাদের একটা অবস্থান, তাদের একটা চরিত্র বৈশিষ্ট্য থাকে। সরকারে থাকলে সেটা অন্যরকম, বিরোধী থাকলে অন্যরকম। এর বাইরে ধরে নিলাম রাজনৈতিক শক্তি ভুল করছে, তারা দেশ, মানুষ, জনগণের স্বার্থে কাজ করছে না, শুধু ক্ষমতা, সম্পদ ইত্যাদির জন্য কাজ করছে। তার বিপরীত শক্তি কি? নাগরিক সমাজ। সেই নাগরিক সমাজের উল্লেখযোগ্য অংশ কারা? শিক্ষক, সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, সংস্কৃতিজীবী, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী, যা কিছু আমরা বলি না কেন, এই অংশগুলোর কি ভূমিকা আমরা দেখছি? তারা তো সরকারের দালালি ছাড়া কিছু করছে না। আমি বেশিরভাগ মানুষের কথা বলছি, সবাই না, নিশ্চয়ই বিবেকবান মানুষ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এর ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন, ৭১-এর ভূমিকা এবং জাতির সকল সংকটে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক, এমনকি কর্মকর্তা কর্মচারীদের ইতিহাস কতটা সমৃদ্ধ এটা আমরা জানি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কি ভূমিকা নিচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি ভূমিকা নিচ্ছে, মানে সকল শ্রেণী পেশার মধ্যে একটা প্রবণতা চলে আসছে, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সরকার এটা করতে পেরেছে সফলভাবে, যে সব শ্রেণী পেশার মানুষ আমার অনুগত, আমি কোনো না কোনো সুবিধা দিচ্ছি, কোনো না কোনোভাবে আমার পক্ষে রাখছি এবং তারা আমার স্তুতি গাচ্ছি।
আমি আমার কমিউনিটির কথা বলি, সাংবাদিক সমাজ এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি, শিক্ষকদের ভূমিকা দেখেছি, আইনজীবীদের ভূমিকা দেখেছি। আপনি সমন্বিতভাবে সমষ্টিগতভাবে এই মহলগুলোর কোনো ভূমিকা দেখেন কোনো অন্যায়ের বিরুদ্ধে? সেটা জারি অন্যায় হোক না কেন, নাই। বরং কোনো একটা পক্ষ, সেটা রাষ্ট্র, সরকার, সরকারি দল, জারি হোক না কেন, যখন একটা খারাপ কাজ করে, অন্যায় করে, যার জন্য মানুষ ক্ষুব্ধ হয়, ক্ষতিগ্রস্ত হয়, প্রতিবাদ করে, সেখানেও আমরা দেখছি গণমাধ্যম কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, তারা সরকারকে তেল মারতে মারতে যা করেছেন ভালো করেছেন, পারলে আরও করেন, এরকম একটা অবস্থানে চলে গেছে। তো সেখানে সরকারকে আমরা কেন একা দোষ দিই? আমরা কেন দোষ নেই না? আমরা কেন দায় নেই না? তার মানে হচ্ছে পচন ধরেছে সমাজের সব ক্ষেত্রে, এবং অসুস্থ রাজনীতি, সুবিধাবাদের রাজনীতি, শুধুমাত্র প্রাপ্তির, অর্জনের, ক্ষমতার এবং প্রভাবের রাজনীতি আমাদের সকল পেশা, সকল শ্রেণী পেশার মানুষকে ধ্বংস করে ফেলেছে। বিবেক বলতে আমাদের কিছু নাই, আমাদের অনুভূতি কাজ করে না। এই ঘটনাগুলো যে ঘটেছে গত 2 সপ্তাহে, প্রত্যেকটা ঘরে যান, আমি আমার কথা বলতে পারি, আমার ছেলে মেয়ে যাদেরকে আমি চিনি আশেপাশের, প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত যে প্রতিক্রিয়াগুলো দিচ্ছে, যে নিষ্ঠুরভাবে আবু সাইদকে মারা হয়েছে, মুগ্ধকে মারা হয়েছে, কি শেডে ঝুলে থাকা একটা ছেলেকে গুলি করে মারা হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পেছন থেকে গুলি করে মারা হয়েছে, এই ঘটনাগুলো প্রভাব মানুষের উপর পড়ে নাই? শেষ করি আশিক ভাই এক বাক্যে, আমরা বাংলাদেশে দেখেছি একটি মানুষকে অন্যায়ভাবে হত্যার কারণে সারা দেশ উত্তাল হয়ে গেছে, আর 2 শতাধিক মানুষকে অন্যায়ভাবে মারা হলো। দেশ কি বসে থাকবে? এই যে আমি আপনাকে চলতে থাকবে যদি নিরাময় না করে। জি, ব্যারিস্টার তানজিবুল আলম। যে এখন তো আমরা সমাধানের কথা আলোচনা করছি, তো আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আসপেক্টটা সেটা হচ্ছে যে এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনটা হওয়ার পিছনে যে অনুঘটক হিসেবে যেসব কারণগুলো আসলে ছিল, কাজ করেছে, সেটা যে সোল সার্চিংয়ের একটা বিষয়ের মতো সরকারের অজানা না। এখন আপনাকে যদি এইখান থেকে উত্তরণের রাস্তা বের করতে হয়, তাহলে যে ট্রিগারিং পয়েন্ট যেসব কারণগুলো কারণে হয়েছে সেগুলো যদি আপনি এলিমিনেট করেন, সমাধান এমনিতেই আসবে। হোয়াট ওয়াজ দোজ ট্রিগারিং পয়েন্ট? আপনি দেখেন একটা মানুষের মধ্যে যে ডেসপারিটি, মানে সমাজের মধ্যে আপনার এই ইনকাম গ্যাপটা উচ্চ স্তরের এবং সাধারণ জনগণের মধ্যে এত বেশি বেড়ে গেছে যে এটা মানুষের মধ্যে টলারেন্স সীমার বাইরে চলে গেছে। আপনাকে যদি এটা প্রশমনের ব্যবস্থা করতে হয়, তাহলে যেই কারণে এই জিনিসটা হয়েছে সেটা বন্ধের ব্যবস্থা করতে হবে। মানে আপনি যদি সবগুলো প্রবলেম একসাথে দেখেন, তাহলে মনে হবে যে এটা ইনসারমাউন্টেবল একটা সিচুয়েশন। বাট আপনি যদি কোথাও থেকে স্টার্ট করতে চান, তাহলে স্টার্টিং পয়েন্টটা হওয়া উচিত যে আস্থা ফিরিয়ে আনার যে জায়গাটা, যেই কারণে আপনি আস্থা হারিয়েছেন, সেই কারণগুলো এলিমিনেট করেন। আস্থা যদি অর্জন করেন, তাহলে কিন্তু জনগণই আপনার উদ্ধারে এগিয়ে আসবে। এখন যেরকম একটা শত্রু ভাবাপন্ন অবস্থান, যে জনগণের একটা অংশ এরকম ধ্বংসে, মানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে নেমে পড়েছে, তাদেরকে দমনের জন্য রাষ্ট্র তার অস্ত্র ব্যবহার করেছে। যেমন একটা মুখোমুখি অবস্থানের কথা তৈরি হয়েছে। এই মুখোমুখি অবস্থান হ্যান্ডেল করার জন্য আপনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, সেগুলোকে কিন্তু মানুষের ওই আস্থাটা পাওয়া যাচ্ছে না। আস্থা না হওয়া পর্যন্ত তো আপনার এই ধরনের আনসার্টেনটি চলতে থাকবে। এই ইরাপশন যেটা হয়েছে, এটা আসলে অনেকটা মানে জ্বরের মতো, মানে আপনার এটা রিফ্লেকশন। জ্বর কিন্তু নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে অন্য কোনো অসুখের বহিঃপ্রকাশ। তা আপনি শুধু জ্বর সারাইলে হবে না, আপনাকে ওই ইনফেকশন যে কারণে হয়েছে, সেই ইনফেকশনের জন্য আপনাকে ওষুধটা দিতে হবে। সেই ইনফেকশনের ওষুধটা প্রথম পদক্ষেপ হওয়া উচিত আপনার আস্থা অর্জনে যে পদক্ষেপগুলো বলেছে সেগুলো। যেমন ধরেন, এই যে স্টুডেন্টদেরকে আপনি কোটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু প্রশমন হচ্ছে না, কারণ আপনি এখনও জারি রেখেছেন কারফিউ। তার মানে হচ্ছে যে আপনার এখনও ওই কনফিডেন্সটুকু নাই যে আমি ইন্টারনেট দিয়ে দিয়েছি, আমি এখনও স্কুল কলেজ খুলতে পারি নাই, মনে করতেছি স্কুল কলেজ খোলার টাইম এখনও হয়নি। এতদিন কেন লাগছে? কারণ তাদের কতগুলো দাবি আছে যে আপনি বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেন। আপনি ওই প্রমিসটা করতে পারতেছেন না যে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার পরে কি হবে। কারণ কি? কারণ বিশ্ববিদ্যালয়ের হল খোলার পরে এরা যে আবার ঝাঁপিয়ে পড়বেন এই আস্থাটুকু নাই, কারণ ওদের বাকি দাবিগুলো তো আপনি মানতেছেন না। ওরা বাকি দাবিগুলো কি? আপনি বলেন যে আমি যারা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে, ওদের এই যে দাবিগুলো আছে, এখানে কি কোনো কিছু অন্যায় দাবি করেছে? যে যদি পুলিশ অবৈধভাবে মেরে থাকে, তাহলে আপনি কেন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না? আপনি এটা তো সাংবিধানিকভাবে আপনার দায়িত্ব। তো আপনি তো ওই প্রমিসটা এখনও পর্যন্ত করতে পারতেছেন না যে আমি তোমাদের এই দাবির যৌক্তিকতা আছে, আমি মেনে নিতে চাই।
কিংবা আপনি ওই রাস্তাটুকু নিয়ে আসলে পরে ডিবিতে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে বন্দি অবস্থায় আপনার আন্দোলন প্রত্যাহার করেছি এই ধরনের বিবৃতি পাঠ করানোর দরকার হতো না। মানুষ এমনিতেই বিশ্বাস করতো। তো বিশ্বাসের জায়গাটা যদি আমার মনে হয় ফেরত আনা যায়, তাহলে এই যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কোনোটাই আর থাকবে না। জি, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমরা স্বস্তির বাংলাদেশ চাই, স্বস্তি আনার জন্যে আসলে কি করা প্রয়োজন, আপনার আমি তো মনে করি যে কি উদ্যোগ থাকা উচিত? এই আন্দোলন ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা প্রারম্ভিকা। সামনে যে অর্থনৈতিক ক্রাইসিস আসবে সেখানে তো মানুষের অসংখ্য সংকট আসবে এবং অসংখ্য সংকটের জন্য মানুষ আরও ক্ষুব্ধ হবে। এই সবগুলো ক্ষুব্ধ একসাথে যুক্ত হবে, ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে। এখন বর্তমানে আমাদের নেট খুব স্লো, কোন আইনের বলে আইনে থাকলেও এটা তো গ্রোটাক্স ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, যে আমার নেট দিচ্ছেন না, নেট স্লো করে দিচ্ছেন। মিডিয়া তো অ্যাবসলিউট কন্ট্রোল, ফেসবুক বন্ধ, মোবাইল চেক করে করে ছেলেদের ভিডিও। আচ্ছা, কোন আইনে আছে আপনি মোবাইল চেক করে ভিডিও ডিলিট করতে পারবেন মানুষের? মানে নাগরিকরা নাগরিক না, নাগরিকরা সাবজেক্ট ম্যাটারই না এখন দেশের। নাগরিকরা প্রজা হয়ে যাচ্ছে। ওই জনগণের ক্ষমতায়ন নাই, প্রজাতন্ত্রের মালিকানা নাই। প্রজাতন্ত্রের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণের মালিকানা দিয়ে জনগণকে এই সংকট ফেস করতে হবে। যে আমাদের যে অর্থনৈতিক সংকট, আসেন সবাই মিলে একসাথে ফেস করি। ইনসার্জেন্সি নিয়ে এনআই খান স্যার চমৎকার কথা বললেন। আমার ব্যক্তিগত অভিমত, যতটুকু ভিডিও দেখে বুঝেছি, ওখানে ইনডিসক্রিমিনেট ফায়ারিং হয়েছে। কারণ বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশু মারা গেল কিভাবে, ছাদে দাঁড়িয়ে থাকা শিশু কীভাবে মারা গেল, হেলিকপ্টার থেকে বা কোনো না কোনোভাবে ব্রাশ ফায়ার হয়েছে কোনো একটা পর্যায়ে, পুলিশের অনেক জায়গায় গুলি শেষ হয়ে গেছে। এবং সংখ্যাধিক্যের কারণে র্যাব, পুলিশ, বিজেপি, আওয়ামী লীগ হেরে গেছে অন্তত 2-3 দিন সংখ্যাধিক্যের কারণে। এত বেশি পরিমাণ লোক ছিল। এখন এই সবাই তো আর জঙ্গি হতে পারে না, এত বিপুল লোক সবাই তো আর একটা দলের হতে পারে না। এটা মানতে হবে সরকারকে। এই আন্দোলনে জামাত শিবিরও ছিল, বামপন্থীও ছিল, ডানপন্থীও ছিল, রাজনীতি না করা লোকও ছিল, রিক্সাওয়ালাও ছিল, ছাত্রও ছিল। একটা বলি না, সুবিধাবাদী আপনার সবাই থাকবে, ছিল, কিছু অতি উৎসাহও থাকবে। আগুনে তো আলু পোড়া দেওয়ার জন্য বহু লোকই আছে। কোনো কারণ ছাড়াও আন্দোলনে যে এমন লোক আছে জানে না আন্দোলন কি, এমন লোকও আছে। আমি আরেকটা বলছি, খুব দুঃখজনক যেটা, এই ঘটনায় মারা গেছে কয়েকজন পুলিশ, সেটা দুঃখজনক, কিন্তু বেশি মারা গেছে নাগরিক। আবার মামলা দিয়ে আপনি যে পক্ষ বেশি মারা গেল সেই পক্ষকেই জেলে নিচ্ছেন, ভিকটিমদেরকে আবার নিয়ে যাচ্ছেন মামলায়। জানি না কত 10,000 লোক অ্যারেস্ট হয়েছে, 1-2 হাজার এখানে ছাত্র আছে। কালকেই সব ছাত্রকে জামিন দিয়ে দেন, ওই অ্যাটর্নি জেনারেলকে বলে দেন, অ্যাটর্নি জেনারেল পিপিদেরকে বলে দেবে যে কালকে যে জামিন আবেদনগুলো করা হবে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে এদেরকে ছেড়ে দিক। বেশিরভাগই সুনির্দিষ্ট অভিযোগ থাকার কথা না। তার বদলে আপনি কি করলেন? আবু সাইদের এফআইআর করলেন। এটা কোনো এফআইআর হতে পারে একটা মার্ডার কেসে? হাস্যকর, রিডিকুলাস, হিলারিয়াস। আপনি একটা মৃত্যু লাশ নিয়ে হাস্যকর কাজ করবেন? এক লাইনে শেষ করে দিচ্ছি, লাশগুলোর পোস্টমর্টেম করলেই বোঝা যাবে তারা কিভাবে মারা গেছে। পোস্টমর্টেম করা হচ্ছে কিনা আমরা জানি না। জি, ধন্যবাদ জনাব শাহাদাব আকবর চৌধুরী এমপি। স্বস্তি ফেরাতে আপনার পরামর্শ কি? আসলে সমাধান করতে হবে তো, মানে এই যে একটা মানে এই দেশটা তো আমাদের, এই দেশটাতে তো স্বস্তি ফেরাতে হবে। অবশ্যই দেশটা আমাদের, এবং আজকে যারা আন্দোলনরত ছাত্ররা আছে তারা এই দেশের আমাদের সন্তান, দেশের অংশ, এবং এরাই আমাদের ভবিষ্যৎ। সুতরাং আমাদের যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আন্দোলন, যে উদ্দেশ্যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা নিয়ে, সেটার কিন্তু সমাধান হয়েছে। এখন যেই ছাত্রগুলো, নিরীহ অনেক ছাত্র আছে যারা আসলে যেটা বললাম যে এটাকে অন্যদিকে এটাকে ডাইভার্ট করা হয়েছিল, কিন্তু সেই ছাত্ররা কিন্তু সেটা তো বুঝতে পারছে না। সুতরাং সেই ছাত্রদেরকে আস্থার ভিতরে আনতে হবে, যেভাবে করে হোক ছাত্রদের আস্থা আনতে হবে যে তোমরা আমাদের শত্রু না, তোমরা আমাদের সন্তান, তোমাদেরকে আমরা ভালোবাসি, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যেটা রেখে যাব সেটাই তোমরা চালায় যাবা। সেইটা নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। শুধু যদি আমি খুঁজতে চেষ্টা করি যে না আমি ও কি বললো, ও ভুল করলো, সেটা যেরকম ঠিক, পাশাপাশি এটাও বাস্তব যেটা হলো যে যারা সমন্বয়কের দায়িত্বে ছিল এর মধ্যে, যদিও এখনও প্রমাণিত না সুতরাং আমি ওইভাবে বলতে পারবো না, অনেকে সাথে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিল এবং যুক্ত থেকে এই কোটা আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করে আপনার সরকার পতনের দিকে নিয়ে যাওয়া। আরেকটা হলো বিষয় যেটা সমালোচনা দিয়ে যাচ্ছে না, কথাগুলো যেহেতু আসছে কথাগুলো বলা দরকার। নাজমুল ভাইয়ের সাথে যে আলাপটা করলেন আপনি, যে যেই হত্যাযজ্ঞ হয়েছে 200 জন,
এই জায়গাটাতে কিন্তু আমি ওনার সাথে আমি এগ্রি করি না। কেন এগ্রি করি না? এখানে কিন্তু সরকার আক্রান্ত হয়েছে, দেশ আক্রান্ত হয়েছে, আমাদের স্থাপনাগুলো আক্রান্ত হয়েছে, জনসভা আক্রান্ত হয়েছে। তখন যে গোলাগুলিটা হয়েছে সেটার মধ্যে কিন্তু শুধু ছাত্র না, সেটা সর্বস্তরের লোকজন আছে, রাস্তা দিয়ে যে হেঁটে যাচ্ছিল সেও কিন্তু ওর মধ্যে আক্রান্ত হয়েছে। সুতরাং আমি যদি বলি যে এখানে যদি আমাদের দলের দলীয় বলেন তারাও আছে, শ্রমিক আছে, সব আছে, তো এদেরকে তো সরকার সবাইকে গুলি করে মারে নাই, পরিস্থিতির শিকার কেউ কেউ হয়েছে। এবং এর মধ্যে যেই সমস্ত সন্ত্রাসীরা এবং যেটা আমি বলি যে শিবির বলেন যারাই বলেন, তারা কিন্তু এর ভিতরে ঢুকার পরেই কিন্তু এই গোলাগুলির মধ্যে কারণে তারাও কিন্তু অস্ত্র ব্যবহার করেছে। সুতরাং এখন সমাধানটা হলো হচ্ছে পুরোপুরি রাজনৈতিকভাবে এটা সমাধান হওয়া প্রয়োজন। রাজনীতি যারা করে, সরকারের যারা অ্যাডভাইজাররা আছে, সরকারের অংশ, আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে মূল যে সমস্যাটাগুলো কে কি বলেছে না, আমার যদি বললাম যে হ্যাঁ আমার দুঃখ প্রকাশ করতে হবে, আমি দুঃখ প্রকাশ করব, কিন্তু আমি যেটা চাবো সেটা হলো এই দেশ আমাদের। আর এই যে আমরা বলছি যে অর্থনীতির অবস্থা কালকে আরো খারাপ হবে, যেটা বলছি, এটার জন্য যে এই পরিস্থিতি যদি আরো হয় তাহলে দেশ থাকবে না, অর্থনীতি আরো শেষ হয়ে যাবে। সুতরাং যারা আরেকটা ভাই যেটা খুব ভালো কথা বলছে যে এই যে সমাজে, আমি বারবার সব জায়গায় বলি, সামাজিক একটা অবক্ষয়, মানে ভয়াবহ একটা অবক্ষয় হয়েছে, প্রতিটা টিয়ারের মধ্যে সেটা আছে। এবং সবাই একটাই হলো কিভাবে আমি শর্ট টাইমে টাকাটা বানাবো, আমার দিকেই আমি কাজটা করব। কিন্তু আজকে এই থেকে উদ্ধার হতে হলে আমরা সমালোচনায় না যে যদি সর্বস্তরের সবাই মিলে একত্রিত হয়ে চিন্তা ভাবনা করে একটা যে কিভাবে এর সমাধান করা যায়, আমি বিশ্বাস করি এই আমাদের সন্তান যারা, এদেরকে শান্ত করা সম্ভব। একটা জায়গায় আমি বলতে চাই আজকে আপনার শেষ কথাটুকু, সেটা হলো আমি আসলে কষ্ট পেয়েছি, সেটা হলো ধরেন ছাত্ররা আন্দোলন নেমেছে, তাদের একটা খুব ছিল, মানে লেজিটিমেট একটা যে আমরা করলাম, সেটা হয়তো আইনের জিনিসটা তারা হয়তো বুঝতে পারে না যে কোর্টে যেটা পেন্ডিং আছে সেটা হঠাৎ করে সরকার করতে পারে না। কিন্তু শিক্ষকরা একটা পেনশন নিয়ে হঠাৎ করে, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড, তার মানে শিক্ষক যারা, তারা কিন্তু আমাদের মাথার মুকুট। যদি তার কোনো সমস্যা হয় তারাও এইভাবে করে রাস্তায় নেমে যাওয়াটা তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি না। তারা সরকারের সাথে বসুক, একদিন দুদিন সময় দিক, তারা ছাত্রদেরকে বুঝাক যে তোমরা রাস্তার থেকে উঠে আসো, এটাই হলো কাজ। কিন্তু দেখা গেছে যে তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করেছে। তার মানে এই যে সামাজিক অবক্ষয়, এই সামাজিক অবক্ষয়ের বাইরে কিন্তু শিক্ষক বলেন কেউ কিন্তু এর বাইরে না। সুতরাং এর থেকে বাইরে আসতে হলে আমাদের সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে। যদি এগিয়ে আসতে আমরা না পারি, সঠিক সময় কিন্তু চলে যাচ্ছে, চলে যায়, দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে এগিয়ে নিতে হবে। ভালো বলেছেন যে দেশ সবাইকে বুঝতে হবে দেশটা আমাদের, এই দেশকে বাঁচাতে হবে। জনাব এনআই খান, আমাদের হাতে খুব অল্প সময়, সংক্ষেপে যদি বলেন কোটা সংস্কার আন্দোলনের ঘটনা পরম্পরা থেকে কি শিক্ষণীয় আছে আমাদের? আমাদের শিক্ষণীয় এই যে একটা দেশ চালাতে হলে ভয় এবং ভক্তির সংমিশ্রণ হতে হয়। যদি বেশি ভয় হয় তাহলে টাইরানি হয়, যদি বেশি ভক্তি হয় হয়তোবা ধর্মরাজ্য। এটার উপযুক্ত ব্লেন্ড সময়ের সাথে হয়। সেটা একটা, যেমন সরকার কিন্তু 100% ফেয়ার হতে পারে না। আমি উদাহরণ হিসেবে বলি, যে মনে করেন মৃত্যু হয়েছে, সবাই বলছে প্রথমেই বললো না কেন। যদি সরকার প্রথমেই বলে যে এত মারা গেছে, বাসটা উঠায়, এটা নিয়ন্ত্রিতভাবে আস্তে আস্তে বলতে হয়, সেটাই তাহলে সুবিধা হয়। সেই জন্যে হয়তো ম্যাকিয়াভেলি এবং কৌটিল্যের আজও তাদের ডিমান্ড আছে, কিন্তু তাদের বইয়ের আজও লোকে পড়ে হয়তো বা এই কারণে। আমাদের প্রথম শিক্ষণীয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও প্রশিক্ষিত করতে হবে, জনগণের সাথে আরও সম্পৃক্ত করতে হবে। দুই, আমাদের যারা ইন্টেলেকচুয়াল আছেন তাদেরকে সেন্সিটাইজ করতে হয়, মানে দেশ চালানোর জন্য এরকম ফেয়ার, যেমন স্কুল খোলা, এখনই যদি ইন্টারনেট সব খুলে দেওয়া হয় বা সব কিছু খুলে দেওয়া হয় তাহলে কিন্তু গোলযোগ বাঁধবে। এটা নিয়ন্ত্রিতভাবে স্টেপ বাই স্টেপ খুলতে হবে। তিন, আমাদের এটা চিন্তা করতে হবে, যদি এত মানুষের জীবন গেছে, যদি পুলিশে কোনো অ্যাকশানে না যেত, কিছুই না করতো, তাহলে কি হতো, সেটা একটা চিন্তার ভিতরে রাখতে হবে। দুই, পুলিশে যদি আরও প্রশিক্ষিত হতো তাহলে কি হতো সেটাও ভাবতে হবে। পুলিশে অন্য দেশে কিভাবে এটা নিয়ন্ত্রণ করে, এসবগুলো কিন্তু আমাদের ভাবা দরকার। এখানে ইনভেস্ট করা দরকার, নট অনলি মানি বাট ইন্টেলেকচুয়াল ইনভেস্টমেন্ট দরকার। সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যে আসলে আমাদের চাকরি বাকরি কর্মসংস্থান বাড়ানো দরকার। সেটা হচ্ছে অন্যভাবে, আমি বলেছি যে এন্টারপ্রেনিয়রশিপের দিকে, তাহলে সবাইকে এমপ্লয় করা সম্ভব। আর অর্থনীতির দিকে স্পেশাল নজর দেওয়া দরকার।
যাতে মানুষ আরও বেশি সুখে থাকতে পারে আর্থিক দিক থেকে। এবং আমি লক্ষ্য করেছি, কিন্তু আমি শেষ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে দেখেছি উনি কিন্তু ভেরি গুড ক্রাইসিস ম্যানেজার। সত্যি বলতে কি ভেরি গুড ক্রাইসিস ম্যানেজার, যে সমস্যায় হোক বা তৈরি যেই করুক না কেন, কিন্তু সমাধানের সময় কিন্তু ভেরি গুড। হয়তো বা এক্সেসিভ ফোর্স হতে পারে, সেই জন্য এটা হতে পারে, বাট আমার বিশ্বাস, অনেকে বলে যে না এটা আরও ফ্ল্যার আপ করবে, আই ডোন্ট থিঙ্ক সো। তার কারণ উনি পার্সোনালি দেখেন এইগুলো, এবং আমি যতদূর বুঝেছি এটা সলভ হবে। যেমন এই যে 34 জনকে ডেকে টাকা পয়সা দিয়েছে ফ্যামিলি, ওদের একটা ফুল টাইম পেনশনের মতো কিছু দেওয়া দরকার। এরকম করলে এটা সলভ হবে। যদিও একটা জায়গায় কেটে গেলে সেটা জোড়া লাগে, কিন্তু একটা দাগ থেকে যায়, সেই দাগটা রয়ে গেল। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, খুব সংক্ষেপে যদি একটু সমাধানের কথা বলেন, 2-4 কথায়। সমাধান হচ্ছে ড্যামেজ কন্ট্রোল বলে একটা কথা আছে কূটনীতিতে, সেই ড্যামেজ কন্ট্রোল করতে হবে। তার জন্য সবচেয়ে আগে প্রয়োজন যে স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, নাশকতার শিকার হয়েছে, যা সরকার কখনোই প্রতিরক্ষার ব্যবস্থা করেনি, সেগুলো মেরামত করবার জন্য জনগণকে আর চাপ দেওয়া উচিত না, বরং যারা বিত্তবান প্রতিষ্ঠান আছে তাদের কাছে যাওয়া উচিত। কারণ ব্যবসায়ীরা তো মাননীয় প্রধানমন্ত্রীর পাশেই আছেন বলে তারা বলেছে, সুতরাং তারা এক একটা দায়িত্ব নিয়ে নেয়। সরকারে আরও 2টো ভুল নিয়ে আমি বলবো, তা যুব মানসিকতাকে সরকার অনুধাবন করতে পারেনি। এই যে ডিবি দপ্তরে নিয়ে যাওয়া হলো, 24 ঘন্টার বেশি রাখলে, পাশে আইনজ্ঞ আছেন ব্যারিস্টার সাহেব, তিনি জানেন যে হেবিয়াস কর্পাস লঙ্ঘিত হচ্ছে। তো সরকার ভুল না করুক, এটাই আমি সমাধানের উৎস বলে মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে তা কারোর জন্যই সুখকর নয়। দেশটা তো আমাদের, দেশের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে পড়লে ক্ষতিগ্রস্ত হবে সবাই। সুতরাং যত দ্রুত সম্ভব সবাইকে আস্থায় এনে সংকট সমাধান করতে হবে, সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এই দেশটা আমাদের সবার, সবাইকে সহনশীল আচরণের মধ্য দিয়ে দেশটাকে রক্ষা করতে হবে। সব ধরনের সংঘাত, সহিংসতা, নাশকতা পরিহার করতে হবে। আইনের প্রতি আস্থাশীল ও শ্রদ্ধাশীল থাকতে হবে। সংকটের টেকসই সমাধানে সংকটের গোড়া চিহ্নিত করে সমাধানের পথ ঠিক করতে হবে। সবাইকে মনে রাখতে হবে, নগরে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠান পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।